হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে নতুন একটা চ্যাপ্টারে স্বাগত জানাচ্ছি। আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতেছি, যেটার নাম হচ্ছে হাইড্রা। অর্থাৎ আমরা আছি প্রাণীবিজ্ঞানের প্রাণীর পরিচিতি নামক অধ্যায়টা। প্রাণীর পরিচিতি, ঠিক আছে। এইখানে এই অধ্যায়টার মধ্যে আমাদের টোটাল 3টা প্রাণী নিয়ে কথাবার্তা বলবে। 3টা প্রাণী, ঠিক আছে। নাম্বার 1 যে প্রাণীটা, সেটা হচ্ছে হাইড্রা। 2 নম্বরে আছে ঘাসফড়িং এবং 3 নম্বরে আছে রুই মাছ। আমরা আগে হাইড্রা শেষ করবো, তারপরে রুই মাছ পড়বো, তারপর ঘাসফড়িংটা আমরা আরও পরে পড়বো, ঠিক আছে। তো আমাদের আজকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা, সেটার নাম হচ্ছে হাইড্রা। এটার নাম কি? এটার নাম হচ্ছে হাইড্রা। কি নাম ভাই? হাইড্রা। তো হাইড্রা যে প্রাণীটা, এই প্রাণীটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের বোর্ড পরীক্ষার জন্য, আমাদের এমসিকিউর জন্য, সব কিছুর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো অনেকে মনে প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আমরা প্রাণীবিজ্ঞান বইয়ের মধ্যে হাইড্রা, ঘাসফড়িং আর রুই মাছ এগুলো পড়ে আমাদের লাভটা কি? তো দেখো, তুমি হিউম্যান বডি পড়ে তোমার লাভ হচ্ছে, তুমি ফিউচারে হয়তো বা মেডিকেল সায়েন্সে পড়বা, তোমার হিউম্যান বডি সম্পর্কে তোমাদের ধারণা থাকা দরকার। অথবা তুমি বায়োলজি রিলেটেড কোনো একটা সাবজেক্টে পড়বা, যেখানে হিউম্যান বডি নিয়ে আলোচনা করে, এই জন্য তোমার হিউম্যান বডি নিয়ে ধারণা থাকা উচিত বলে তুমি মনে করো। তো সেক্ষেত্রে তুমি আমাদের পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র, প্রজননতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, এগুলো তুমি পড়ো, ফাইন। কিন্তু প্রশ্ন আসে যে আমি হাইড্রা পড়ি কী করবো, আমি ঘাস ফড়িং পরে কী করবো, তাই না? রুই মাছ পরে কী করবো, এই প্রশ্নটা অতটা বেশি আসে না, কারণ রুই মাছ তো আমরা খাই, রুই মাছের চাষাবাদও করে। তো ঠিক আছে, এগ্রিকালচারে মানে কাজে লাগতে পারে, এটা অনেকে ভাবনা, তো এই জন্য তারা মানে রুই মাছ নিয়ে প্রশ্ন করে না। কিন্তু হাইড্রা আর ঘাস ফড়িংয়ের কী দরকার? দেখো, ঘাস ফড়িংয়ের দরকার, কারণ ঘাস ফড়িং একটা পতঙ্গ শ্রেণীর অন্তর্ভুক্ত, এবং ঘাস ফড়িং যে পর্বের অন্তর্ভুক্ত, সে পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা পর্ব। এবং আর্থ্রোপোডা পর্ব, আর্থ্রোপোডা পর্ব পৃথিবীর সবথেকে বৃহত্তম পর্ব, ঠিক আছে। পৃথিবীর সবথেকে বৃহত্তম পর্ব, এই যুগের সম্পর্কে তোমার ধারণা থাকা লাগবে। এবং একটা ঘাসফড়িং পড়ার মাধ্যমে ওভারঅল আর্থ্রোপোডা সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়া হয়। আর হাইড্রা নামের যে প্রাণীটা, এই প্রাণীটা পড়ানোর মাধ্যমে তোমাদেরকে নিম্ন শ্রেণীর, নিম্ন প্রজাতির একটা প্রাণী সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হয়, যাতে করে তুমি বুঝতে পারো যে আসলে প্রাণীর কী কী বৈশিষ্ট্য থাকতে পারে। ওভারঅল হাইড্রা আমাদের সরাসরি কোনো উপকার না করলেও, আমাদের সরাসরি তো কোনো উপকার করে না, বাট জলজ পরিবেশে, জলজ বাস্তুতন্ত্রে হাইড্রার একটা ভালো ভূমিকা আছে। এবং বাস্তুতন্ত্র যদি ঠিক না থাকে, এন্ড অফ দ্য সেটা ঘুরতে ফিরতে ঘুরতে ফিরতে কোনো না কোনোভাবে আমাদেরই ক্ষতি করবে, মানুষেরই ক্ষতি হবে, বাস্তুতন্ত্র যদি স্টেবল না থাকে। সো যদি তুমি মনে করো যে এই হাইড্রার পৃথিবীতে ভূমিকা কী, তাহলে একটা জিনিসে জেনে রাখো, বাস্তুতন্ত্রের ভূমিকা আছে, জলীয় বাস্তুতন্ত্রের ভূমিকা আছে। এ থাকলে আমার জলীয় পরিবেশ টিকে থাকবে, দ্যাটস ইট। আর এন্ড অফ দ্য ডে, যদি সত্যি কথা বলি যে কেন পড়তে হবে, ভাই পরীক্ষায় আসবে, পরীক্ষা একটা সৃজনশীল চ্যাপ্টার থেকে থাকে, বোর্ড পরীক্ষায়, পরীক্ষা এখান থেকে এমসিইউ থাকে, পরীক্ষা এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা থাকে। আমার কোনো কিছু দরকার নেই, আমি পরীক্ষা পাস করতে চাই, আমি পরীক্ষা A+ পাইতে চাই, আমি মেডিকেলে চান্স পাইতে চাই, বা যাই হোক, আমি খালি পরীক্ষা আনসার করতে চাই, এই জন্য আমার হাইড্রা শিখতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। তোমাদের জন্য এটুকু যথেষ্ট। এখন কথা হচ্ছে, এই হাইড্রারা তো প্রাণী, রাইট? দেখো, এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ, সেখানে অনেকগুলো হাইড্রা আছে। একটা হাইড্রা আছে, দুইটা হাইড্রা আছে, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, অনেকগুলো হাইড্রা এখানে আছে। এটা একটা জলীয় প্রাণী, ঠিক আছে। এটা একটা জলীয় প্রাণী। তাহলে আমি প্রথমে তোমাদেরকে কিছু পিওর কনসেপ্ট সম্পর্কে ধারণা দিতে চাই। পিওর কনসেপ্ট, পিওর কনসেপ্ট, পিওর কনসেপ্ট মানে বুঝো তো, পিওর কনসেপ্ট, পিওর কনসেপ্ট, ঠিক আছে। একটু একটু মানে ফোকাসে একটু প্রবলেম করে, আমি ফোকাসে প্রবলেমটা দাও ঠিক করে দিই। আচ্ছা, আর পাবো না। পিওর কনসেপ্ট মানে এই কনসেপ্ট নামক জিনিসগুলা, যেগুলো আমি তোমাদের বলি, এগুলো সরাসরি পরীক্ষায় আসে না, এটা এগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে। সরাসরি পরীক্ষায় আসবে না। কনসেপ্টটা হচ্ছে হোয়াট ইজ অ্যানিমেল, হোয়াট, তাহলে তোমার হাইড্রা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, হাইড্রা কি, এত ছোট প্রাণী। হোয়াট ইজ অ্যানিমেল, প্রাণীবিজ্ঞান পড়ানোর শুরুতেই এ প্রশ্নটা করা উচিত ছিল যে পানি কি, প্রাণী কি, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ অ্যানিমেল, তাহলে এই উত্তর খুঁজতে গেলে আমাদের তার কোষের ভিতরে ঢুকে যেতে হবে। কোথায় ঢুকে যেতে হবে? কোষের ভিতরে, ঠিক আছে। দেখো, প্রাণী হচ্ছে সে যে চলাচল করতে পারে, চলাচল করে, নিজে খাদ্য উৎপাদন করতে পারে না, নিজে
খাদ্য উৎপাদন করে না, পরজীবী পরজীবী পরভোজী, শিকারী হয়ে জীবন ধারণ করে, জীবন ধারণ করে। এই সকল বৈশিষ্ট্য থাকতে হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া এরকম বৈশিষ্ট্য তো কিছু প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত আছে। প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত, যেমন ম্যালেরিয়া পরজীবী আমরা পড়ছি অনুজীব চ্যাপ্টারে, তাদের মধ্যে এরকম বৈশিষ্ট্য আছে, রাইট? ম্যালেরিয়া পরজীবীর মধ্যে এরকম বৈশিষ্ট্য আছে না, এককোষী ম্যালেরিয়া পরজীবী। তো সেইখান থেকে আরেকটা পয়েন্ট এখানে উঠে আসে, সেটা হচ্ছে কি বহুকোষী। কি তাহলে কি কথা চলে আসে? বহুকোষী কথাটা চলে আসে। অর্থাৎ প্রাণী হইতে গেলে কি হইতে হবে? বহুকোষী হইতে হবে। কি হইতে হবে ভাইয়া? বহুকোষী হইতে হবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এরকম কিছু বৈশিষ্ট্য তুমি যদি তার মধ্যে আনতে পারো, তাহলে তুমি তাকে কি ডাকতে পারো? প্রাণী ডাকতে পারো। এবং তার চলাচল করার ক্ষমতা থাকবে। সে নিজে খাদ্য উৎপাদন করতে পারবে না। উদ্ভিদ যেরকম নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তার নিজের খাদ্য নিজে তৈরি করার কোনো ক্ষমতা থাকবে না। ঠিক আছে? এবং অবশ্যই কি হইতে হবে? বহুকোষী হইতে হবে, উদ্ভিদের মতো স্থির হবে না। এবং তার কিন্তু কি নাই? ক্লোরোফিল নেই। একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, তার কিন্তু কি নেই? ক্লোরোফিল নাই। তার মানে সে কি না? সে উদ্ভিদ না। ক্লোরোফিল তার মধ্যে থাকবে না। তাহলে এই যে কথাগুলো বললাম, এগুলো সব কিন্তু কনসেপ্ট। এগুলো কিন্তু আবার কি বলতেছি? পিওর কনসেপ্ট। এগুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসবে না, এগুলো থেকে কোনো এমসিকিউ আসবে না, বাট তোমাকে জানতে হবে। ঠিক আছে? তাহলে এখন আমরা আজকে যে প্রাণীটা নিয়ে কথা বলবো, সেই প্রাণীটার নাম হচ্ছে হাইড্রা। হাইড্রা। তাহলে এই হাইড্রা প্রাণীটার, এই প্রাণীটার আসলে বিশেষত্বটা কি? এই প্রাণীটা পানিতে থাকে, তাহলে সে হচ্ছে মিঠা পানির। প্রথম কথা হচ্ছে সে কি চলাচল করতে পারে। দেখো হাইড্রাও চলাচল করতে পারে, হাইড্রাও কি করতে পারে? চলাচল করে। তাহলে প্রাণীর একটা বৈশিষ্ট্য সে পাইলো, হাইড্রা কি করতে পারে? চলাচল করতে পারে। দুই নম্বর কথা হচ্ছে সে বহুকোষী। হাইড্রা দিয়ে একটা কোষ না, হাইড্রা দিয়ে কি আছে? অনেকগুলা কোষ আছে। তাহলে সে কি? বহুকোষী। এবং সে শিকার করে, সে শিকারী প্রাণী। সে কি করে? শিকারী প্রাণী। এবং সে কি শিকার করে খায়? সে মাংসাশী। সে কি? সে মাংসাশী। সে কি? সে মাংসাশী। সে মাংস শিকার করে খায়। কীভাবে মাংস শিকার করে খায়? মাংসাশী কেন? কারণ মাংসাশী এই কারণেই বলা হয়েছে, সে পোকামাকড় খায়। পোকা মাকড় খায়। তো পোকামাকড় বললেই আমাদের মাথার মধ্যে সবার আগে যেটা চলে আসে সেটা হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা পর্ব। আর্থ্রোপোডা পর্বের যে পোকামাকড় আছে সেগুলো সে খায়, এবং সে অ্যানিলিডা পর্বের ছোটো ছোটো পোকামাকড়গুলোও সে খায়। সে অ্যানিলিডা পর্বের ক্ষুদ্র প্রাণীকে সে খায়। এখন আজকে যখন আমি হাইড্রার ছবি দেখাইছিলাম, তখন সবাই বলা শুরু করছিল এইটুসখানি প্রাণী, এইটুসখানি প্রাণী, সে এত কিছু কেমনে খায়? সে কেমনে শিকারই হয়? ছোট্ট। তাহলে এখন হাইড্রার সাইজ যদি বলি আমি, হাইড্রার দৈর্ঘ্য যদি আমি বলি, হাইড্রার সাইজ তোমরা শুনলে অবাক হবা। তার সাইজ হচ্ছে 1 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত হাইয়েস্ট হয়। 10 মিলিমিটার থেকে 30 মিলিমিটার এর হাইস্ট ইয়ে হয়। তাহলে 10 মিলিমিটার থেকে 30 মিলিমিটার, তার মানে কি 1 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটার হয়। মানে এতই ছোট, এতই ছোট। আরও যদি একটা এক্সাম্পল দিই, তুমি তোমার হাতের দিকে তাকাও, হাতের দিকে তাকাও, একটা লোমের দিকে তাকাও, তোমার হাতের লোম, তোমার একটা হাতের লোমের সাইজ যতটুকু, হাইড্রার সাইজ ততটুকু। হাইড্রার পুরুত্ব অলমোস্ট ওইরকমই, তোমার লোমের থেকে একটু হয়তো বা পুরো হবে। এত বড় সে, এত ছোট, সে এত ছোট। অর্থাৎ যদি আমি একটা রেফারেন্স দাঁড় করাই, তুমি যদি রেফারেন্স দাঁড় করাই তোমার হাতের লোমের মতো, তোমার হাতের লোম, তোমার হাতের লোমের মতো, তাহলে রেফারেন্সটা যদি দাঁড় করাই, তাহলে রেফারেন্সটা কেমন হচ্ছে? তোমার হাতের লোমের মতো, এত ছোট। পুরুত্বটা হয়তো বা 2-3টা লোম একসাথে যুক্ত করলে এরকম। হাতের লোমও তাও অনেক বড়, এরা এত বড় হয় না। হাতের লোমও তাও তুলনামূলক বড় হয়ে যায়। মানে আমার হাতের লোমের সাথে কম্পেয়ার করলে ঠিক আছে, পায়ের লোমের সাথে না, কিন্তু আবার পায়ের লোম অনেক বড়। পায়ের লোমের সাথে কেউ কম্পেয়ার করো না।
পায়ের লোম কিন্তু যথেষ্ট বড় হয়, ঠিক আছে? তাহলে এতখানি এর দৈর্ঘ্য হয়ে থাকে, ঠিক আছে? আমি একটু এসির সুইংটা একটু ঠিক করি, প্রচুর ঠান্ডা লাগতেছে। ওকে, তাহলে এই পোকামাকড় খায়, সে পোকামাকড়, এখানে আমি কি লিখছি, এখানে লিখছি পোকামাকড় খায়। কি কি পোকামাকড় খায়? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের খায়, অ্যানলিডা পর্বের প্রাণীগুলোকে সে খাইতে পারে, এবং এগুলোর মধ্যে ছোট ছোট যায়। তার মানে এইটুকু তোমরা বুঝতে পারছো যে এর দৈর্ঘ্য এই যে এইটুকুর থেকে বেশি না, এখানে যেটুকু দিচ্ছি এটা অনেক বেশি বড় হয়ে গেছে, সাইজ এর থেকে অনেক ছোট, ঠিক আছে? সাইজ হবে ভাইয়া, কোথায় সাইজ? ও সাইজ, হ্যাঁ এই যে সাইজ, সাইজ। তাহলে এর আকৃতি এতটাই ছোট। তাহলে তাকে যদি পোকামাকড় খাইতে হয়, তাহলে তাকে ওই সাইজেরই পোকামাকড় খাইতে হবে, এর থেকে বড় সাইজের পোকামাকড় তো সে খাইতে পারবে না। অনেক ক্ষেত্রে সে তার দৈর্ঘ্যের থেকে অনেক বড় সাইজের পোকামাকড় খাই ফেলতে পারে, তাকে অবশ করার মাধ্যমে খাইতে পারে। তাহলে এই যে কথাগুলো বললাম এগুলো একদম কনসেপ্ট, পিওর কনসেপ্ট। এগুলো তোমাদের পরীক্ষা হয়তো বা আসবে না সরাসরি, বাট তোমাকে জানতে হবে, ঠিক আছে? তাইলে আমরা যেটা জানলাম এই হচ্ছে হাইড্রা, এর দৈর্ঘ্য খুবই ছোট, সে পানিতে বসবাস করে, সে স্বাদু পানিতে সে থাকে, নর্মালি সে সমুদ্রের পানিতে সে থাকে না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার হাইড্রা। আচ্ছা, এখন এই হাইড্রার মধ্যে দেখো, এই যে হাইড্রা দৈর্ঘ্য কেমন, এই যে তার দৈর্ঘ্য, তার এরকম কিছু জিনিস থাকবে যেগুলোকে তার কোর্সিকা বলবে, এখান থেকে দেখো ছোট্ট একটা মুকুল তৈরি হয়েছে, ছোট্ট আরেকটা হাইড্রা তার দেহ থেকে তৈরি হচ্ছে, গাছের মতো, গাছের গোড়া থেকে যেরকম গাছ এরকম তার মতো তৈরি হচ্ছে। তো এখন দেখো হাইড্রার মধ্যে একটা ছন্দ আমি লিখছি, কি কি ছন্দ লিখছি দেখো, হাইড্রা আবার লিনার ট্র্যাপে, হাইড্রা আবার লিনার ট্র্যাপে। দেখো হাইড্রা আবার, এখান থেকে মনে রাখবো হাইড্রার আবার থেকে মনে রাখবো আবিষ্কারক, হাইড্রার আবিষ্কারক। লিনা, লিনা, লিনা দিয়ে মনে রাখবো লিনিয়াস, লিনিয়াস, লিনিয়াস। হাইড্রার আবিষ্কার নিয়ে কথাবার্তা, হ্যাঁ আবিষ্কার নিয়ে কথাবার্তা বলতেছি আমরা। লি থেকে মনে রাখবো লিনিয়াস, তাহলে লিনিয়াস বলতে কি ক্যাওলাস লিনিয়াস, আর না থেকে মনে রাখবো নামকরণ। তাহলে হাইড্রার নামকরণ কে করছেন? ক্যারোলাস লিনিয়াস। তাহলে হাইড্রার নামকরণ কে করছেন? হাইড্রার নামকরণ করছেন আর কেউ না, ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে? কে করছেন? ক্যারোলাস লিনিয়াস হাইড্রার নামকরণ করছেন, ওকে? এবং তাহলে লিনার গেল ট্র্যাপে, ট্র্যাপে, তাহলে ট্র্যা দিয়া আর পে দিয়া, ট্র্যাপে বা ট্র্যাপ, ট্র্যাপে বা ধরো ট্র্যাপ, ট্র্যাপ। ট্যার থেকে মনে রাখবো আব্রাহাম ট্রেমব্লে, আব্রাহাম ট্রেমব্লে, ট্রেমব্লে এটা একজন বিজ্ঞানীর নাম, আব্রাহাম ট্রেমব্লে। আর প থেকে মনে রাখবো পুনরুৎপাদন, পুনরুৎপত্তি, প থেকে মনে রাখবো পুনরুৎপত্তি ক্ষমতা। কি মনে রাখবো? পুনরুৎপত্তি ক্ষমতা, এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে লিনা, লিনা, লি থেকে ক্যারোলাস লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস না থেকে হচ্ছে নামকরণ, তাহলে ক্যারোলাস লিনিয়াস নামকরণ করছে। আর ট্রেমব্লের ট্র্যাপ থেকে মনে রাখবো, ট্র্যাপ থেকে ট্রেমব্লে, আর প থেকে পুনরুৎপাদন মনে রাখবো, ঠিক আছে? সাল এত মনে রাখা লাগবে না, এত সাল আসে না পরীক্ষায়। এখন দেখো ক্যারোলাস লিনিয়াস তার নামকরণ করছে, দ্যাটস ফাইন। ট্রেমব্লে এর পুনরুৎপত্তি ক্ষমতা লক্ষ্য করছেন, ওনার নাম হচ্ছে আব্রাহাম ট্রেমব্লে, তো শুধু ট্রেমব্লে মনে রাখলেও চলবে। পুনরুৎপত্তি ক্ষমতা লক্ষ্য করছেন, এই পুনরুৎপত্তি ক্ষমতাটা কি? পুনরুৎপত্তি ক্ষমতা কি হাইড্রার? হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা হচ্ছে, তুমি ধরো এটাও একটা, এখন তো এটা কনসেপ্টের মধ্যেই ফেলাচ্ছি, এটা মানে একটা কনসেপ্টের মধ্যেই রাখতেছি, বাট পরে এটাকে মেন পড়ার মধ্যে আনা হবে। ধরো এই ধরো একটা হাইড্রার দেহ, এই হাইড্রা এরকম কোর্সিকার মতো থাকে, এরকম কোর্সিকা, হাইড্রা এরকম কোর্সিকার মতো থাকে, কোর্সিকা, এগুলোকে বলা হয় কি? কোর্সিকা। কোর্সিকা ব্যাপারটা কি না তুমি কিন্তু অলরেডি জানো, তোমরা যারা আমার সাথে পানির পরিচিতি চ্যাপ্টার পড়ছো তারা জানো কোর্সিকা কি। এখন এই হাইড্রাটাকে যদি আমি, এই হাইড্রাটাকে যদি আমি মাছ বরাবর কাটি, এইভাবে, এইভাবে যদি মাছ বরাবর কেটে ফেলি, এইভাবে যদি মাছ বরাবর কেটে ফেলি, এই যে মাছ বরাবর কেটে ফেলি, তো মাছ বরাবর কেটে ফেলার ফলে যেটা হবে, এই অংশটা আলাদা হয়ে গেল, এই অংশটা আলাদা হয়ে গেল, এইখান থেকে নতুন দুইটা হাইড্রা তৈরি হয়ে যাবে। কে যাবে? নতুন দুইটা হাইড্রা তৈরি হয়ে যাবে। বা তুমি তাকে দৈর্ঘ্য এই মাছ বরাবর কাটতে পারতা,
তুমি যদি তাকে মাঝ বরাবর কেটে দিতা, তাহলে সেই মাঝ বরাবর কাটা অংশ থেকে নতুন দুইটা হাইড্রা তৈরি হয়ে যাবে। এর ব্যাপারে কারণটা কি, আমি এই জিনিসটা আজকেই দেখছি। হাইড্রা ধরে আনার পরে বোটানিক্যাল গার্ডেনে গেছিলাম, বোটানিক্যাল গার্ডেনের কচুরিপানার নিচ থেকে, কচুরিপানার মধ্যে ভাসন্ত অবস্থায় হাইড্রা ছিল। আমি তোমাদের আলাদা ভিডিও বানাই দিব না আলাদাভাবে। তো হাইড্রা ধরে আনার পরে হাইড্রা যখন আমি মাইক্রোস্কোপে নিচে নিয়ে টেস্ট করতে চাই, হালকা একটু সুয়ের গুঁতা লাগা মাত্রই হাইড্রার কোষ একদম ছিন্ন ভিন্ন হয়ে হাইড্রা একদম আলাদা হয়ে গেছে। তো কোষগুলো এমনভাবে থাকে যে কোষগুলো কোনো অঙ্গ তৈরি করে না। কি তৈরি করে না? কোনো অঙ্গ তৈরি করে না। এদের দেহে কোনো অঙ্গ নেই, যা কোনো শুধুমাত্র কোষ আর টিস্যু দিয়ে এরা তৈরি। আর সেই কোষ টিস্যু একসাথে মিলিত হয়ে নতুন একটা হাইড্রা তৈরি করে ফেলতে পারে। তো এইটাই হচ্ছে হাইড্রার পুনরুৎপাদন ক্ষমতা। কি ক্ষমতা? পুনরুৎপাদন ক্ষমতা। তো এই পুনরুৎপাদন ক্ষমতাটা সবার প্রথমে কে পর্যবেক্ষণ করছেন? আব্রাহাম ট্রেমলে। কে? আব্রাহাম ট্রেমলে। এবং এই হাইড্রা নামকরণ করার পিছনে কারণ কি? হাইড্রা নামকরণ করার পিছনে কারণ হচ্ছে গ্রিক মাইথোলজিতে একটা দেবতা আছে যার নাম হচ্ছে হারকিউলিস। হারকিউলিসের দেবতা আছে, ঠিক আছে? সেই হারকিউলিসের দেবতা, সে তার যুদ্ধ হয় অনেক জায়গায়। সে যুদ্ধের সময় সে একটা ড্রাগন আসে তার সাথে যুদ্ধ করতে। সেই ড্রাগনকে তরবারি দিয়ে সে মাথা খণ্ড করে ফেলে। মাথা খণ্ড করার পর দেখা যায় মাথা খণ্ড হয়ে সেখান থেকে দুই মাথাওয়ালা হাইড্রা তৈরি হয়ে যায়, দুই মাথাওয়ালা ড্রাগন তৈরি হয়ে যায়। তো সেই ড্রাগনটার নাম ছিল হাইড্রা। সেই ড্রাগনটার নাম ছিল কি? হাইড্রা। ড্রাগন বা দৈত্যের নাম ছিল হাইড্রা। সেই হাইড্রার নাম থেকে এই নামকরণটা করা হয়েছে। কারণ হাইড্রা মাথাকে দুই খণ্ড করে ফেললে সেখান থেকে দুই মাথাওয়ালা হাইড্রা তৈরি হয়ে যায়, দুই মাথাওয়ালা হাইড্রা। সেটা তোমাদের আমি যদি এখন একটু দেখাই, ধরো এই ছিল একটা হাইড্রা, এই ছিল ধরো একটা হাইড্রা, এই হচ্ছে তার কোষিকা, এই ধরো তার কোষিকা, ঠিক আছে? এই এখন তুমি কি করলা? হাইড্রার আগে মাথা কেটে ফেললা, হাইড্রার মাথাটা কেটে ফেললা। ধরো এইভাবে তুমি মাথা কেটে ফেললা। তো এইভাবে মাথা কেটে ফেলার ফলে যেটা হবে, মাথাটা তো কাটবেই, মাথা তো গেল কাইটা। মাথাটা কেটে যাওয়ার পরে যা ঘটবে তা দেখার জন্য রাসেল ভাইও প্রস্তুত ছিল না। কি ঘটবে? এইখান থেকে এখন দুই মাথাওয়ালা হাইড্রা জন্ম নিবে। একই বড়ি থেকে এখন দুই মাথাওয়ালা হাইড্রা জমা দিবে, দুই মাথাওয়ালা হাইড্রা। তো এই হারকিউলিসের ড্রাগনের মতো ঘটনা এখানে ঘটতেছে। ওই ড্রাগনের নাম ছিল হাইড্রা, সেখান থেকে বিজ্ঞানী আব্রাহাম টেমলে এটার নামকরণ করেন হচ্ছে হাইড্রা। তাহলে এখানে আব্রাহাম টেমলের কথাটা আমরা অবশ্যই ভালো করে মনে রাখবো, ঠিক আছে? তো এখানে আমি এই কথাবার্তা এগুলো লিখলাম না যে হারকিউলিসের দত্তদানব, কারণ এগুলো পরীক্ষা জীবনে কোনদিন আসে না। তাহলে এইখানে যে কটা কথা লিনিয়াস এবং আব্রাহাম টেমলে, এই পার্টটা তোমরা কি করবে? মুখস্থ করবা, মেমোরাইজ। তাহলে এটা আমাদের কিসের অংশ? মেমোরাইজের অংশ, ঠিক আছে? এটা আমাদের মুখস্থের অংশ গেল। এবার আমাদের বাংলাদেশে টোটাল পুরো পৃথিবীতে টোটাল হাইড্রার 40টা প্রজাতি পাওয়া যায়। তোমাদের মনে আছে আমি তোমাদের ম্যালেরিয়া পরজীবী পড়াইছিলাম? বলো তো, ম্যালেরিয়া পরজীবী পড়াইছিলাম। তো সেই ম্যালেরিয়া পরজীবী যখন পড়াইছিলাম তখন তোমাদের কি বলছিলাম? ম্যালেরিয়া পরজীবীটা আমাদের বই লিখছিল প্লাজমোডিয়াম। কি লিখছিল? প্লাজমোডিয়াম, মনে আছে? তো প্লাজমোডিয়ামের কতগুলো প্রজাতি ছিল? প্লাজমোডিয়াম তো একটা গণ ছিল, গণ। আমরা যদি শ্রেণীবিন্যাসের কথায় আসি, যে জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, উপজাতি, তো এরকম প্লাজমোডিয়াম ছিল একটা গণ বা একটা জেনাসের আন্ডারে অনেকগুলো কি থাকে? স্পেসিস থাকে। তো প্লাজমোডিয়াম যেটা ম্যালেরিয়ার পরজীবী, ওই গণের আন্ডারে 60টা প্রজাতি ছিল। এর মধ্যে কয়টা প্রজাতি ম্যালেরিয়া রোগ তৈরি করছিল দেখি কার কার মনে আছে? কয়টা প্রজাতি ম্যালেরিয়া রোগ তৈরি করছিল? মাত্র 4টা প্রজাতি কিন্তু ম্যালেরিয়া রোগ তৈরি করতে পারছিল। তেমনি তেমনি আমাদের বাংলাদেশে টোটাল এই পর্যন্ত হাইড্রার একটা গণ, হাইড্রাও একটা গণ। এই হাইড্রা গণের আন্ডারে প্রজাতি আছে 40 রকমের। অর্থাৎ সহজ ভাষায় বললে আমরা যে হাইড্রা প্রাণীটাকে চিনি তার 40টা প্রজাতি আছে। কিন্তু বাংলাদেশে কিন্তু বাংলাদেশে হাইড্রা পাওয়া গেছে মাত্র 4টা। কয় প্রজাতির? 4টা প্রজাতির হাইড্রা পাওয়া গেছে, 4টা প্রজাতির হাইড্রা পাওয়া গেছে। এই 4টা প্রজাতির হাইড্রার নামগুলো আমরা দেখব। দেখো এইখানে যে হাইড্রাটা আছে, এই হাইড্রাটা আসলে এই হাইড্রার কোনো মানে তেমন কোনো আহামরি আকার আকৃতি নাই।
ঠিক আছে, এর কিন্তু তেমন কোনো আকার আকৃতি নাই, একদম নর্মাল একটা বর্ণহীন স্বচ্ছ টাইপের হাইড্রা হয় এটা। অনেক অনেক সময় এটা যখন ম্যাচিউর হয়ে যায় তখন হালকা হলুদ বাদামি বর্ণ ধারণ করে। তো এই হাইড্রার নাম হচ্ছে, হাইড্রা যেহেতু জেনাস, হাইড্রা কি জেনাস মানে কি গণ, হাইড্রা যেহেতু গণ তার মানে হাইড্রা শব্দটা তো সর্বপ্রথমে থাকবেই। এই হাইড্রার নাম হচ্ছে হাইড্রা ভালগেরিস, হাইড্রা ভালগেরিস, হাইড্রা ভালগেরিস। ভালগের, ভালগার শব্দের অর্থ কি? ভালগার শব্দ বলতে আমরা জানি গালি, আসলে ভালগার শব্দের অর্থ হচ্ছে কি কোনো বর্ণ নাই, কোনো মানে ভালগার মানে কি, ভালগার কথাবার্তা কে বলে? ভালগার কথাবার্তা সেই লোকই বলে যার কোনো লজ্জা নাই, সে ভালগার কথাবার্তা বলে, অশ্লীল কথাবার্তা বলে যার কোনো লজ্জা নাই। আসলে লজ্জার জায়গায় মনে রাখবা যার কোনো বর্ণ নাই। ভালগার শব্দের আসলে অর্থ ছিল কি? বর্ণ নাই। ভালগার, ভালগার শব্দ অর্থ হচ্ছে বর্ণ নাই, বর্ণ নাই। তো আমাদের দেহে, আমাদের নর্মালি আমরা সেই শব্দটাকে কি বানিয়ে নিয়েছি? আমরা সেটাকে বানিয়ে নিয়েছি হচ্ছে যার কোনো লজ্জা নাই। তাহলে হাইড্রা ভালগেরিস, হাইড্রা ভালগেরিস, ঠিক আছে। এবং এই হাইড্রা ভালগেরিসের কোর্সিকার সংখ্যা থাকে 6টার মতো, 6টা কোর্সিকা থাকে তার। 6টি কি থাকে? এর 6 থেকে 10টি কোর্সিকা থাকে, শুধু 6টি না, 6 থেকে 10টি কোর্সিকা থাকে, 6 থেকে 10টি কোর্সিকা থাকে। কোর্সিকা কি বুঝছো তো? এই যে দেখো, এই যে 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 তার যে এরকম 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 নড়ায় যে, এটাকে কোর্সিকা বলে, ঠিক আছে। এটা কি বলে? কোর্সিকা বলে। 6 থেকে 10টি কি আছে? কোর্সিকা আছে। এর নাম হচ্ছে হাইড্রা ভালগেরিস। এবার দেখো, এইবার যে হাইড্রা আমি আঁকা লিখবো তার নাম হচ্ছে হাইড্রা ভিরিসিমা, বা এর আরেকটা নাম ক্লোরো হাইড্রা ভিরিসিমা, দুটোই বলতে পারি। ক্লোরো হাইড্রা, কোরো হাইড্রা ভিরি ডি সিমা, ক্লোরো হাইড্রা ভিডিসিমা। মানে হাইড্রা ভিডিসিমা লিখলেও চলে, হাইড্রা ভিডিসিমাও তুমি যদি লেখো তাইলেও হবে। দেখো, ভিরিডিস শব্দের অর্থ হচ্ছে সবুজ, ভিরি, ভিরিড শব্দের অর্থ হচ্ছে সবুজ। অর্থাৎ এই হাইড্রাগুলো দেখতে কেমন? এই যে এই যে এটা, এই যে এইটুকু, এইটুকু। তাহলে এই হাইড্রাটা দেখতে কেমন? সবুজ রঙের। এই হাইড্রাটা দেখতে কেমন? সবুজ রঙের। আজকে আমি যে হাইড্রাটা নিয়ে আসছি এটার কালারও কি ছিল? সবুজ ছিল। কি কালার ছিল? সবুজ কালারের ছিল। তো এই এই এখানে একটা মজার জিনিস তোমাদেরকে বলি, এই যে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এটা সবুজ, আসলে সে কিন্তু সবুজ না, আসলে সে বাদাম, আসলে সে বর্ণহীন। বেসিক্যালি তার দেহের ভিতরে একটা শৈবাল বাস করে, একটা কি বাস করে? শৈবাল বাস করে, যেই শৈবালটার বর্ণ হচ্ছে সবুজ। আর সেই সবুজের কারণে তাকে দেখতেও সবুজ মনে হয়, কারণ সে তো ট্রান্সপারেন্ট। ব্যাপারটা কেমন? একটা পলিথিনের মতো চিন্তা করো, একটা পলিথিন, পলিথিনের মধ্যে তুমি যদি টেনিস বল রাখো, সবুজ রঙের টেনিস বল, দূর থেকে দেখতে পলিথিনটাকে দেখতে তোমার কেমন মনে হবে বলো? দূর থেকে দেখতে কেমন মনে হবে? একটা সবুজ ব্যাগের মতো মনে হবে। তো এইখানে ঘটনা ঘটছে এইটাই, যে এই হাইড্রাদের দেহের ভিতরে, এই যে হাইড্রাটা, এর দেহের ভিতরে গহ্বর যেটা আছে ওইখানে সবুজ শৈবাল বাস করে। এই জন্য বাইরে থেকে দেখতে একে কি মনে হয়? সবুজ মনে হয়। তাহলে এই ক্লোরোহাইড্রা ভিরিসিমা এর বর্ণ কেমন? এর বর্ণ হচ্ছে সবুজ। এই যে বর্ণ, এই বর্ণ জানতে হবে, এর বর্ণ কেমন? সবুজ। এবার দেখো, এবার যে হাইড্রাটা দেখতে পারতেছি, দেখো এর বর্ণটা কেমন? দেখো তো, দেখো তো এর বর্ণটা কেমন বলো? এর বর্ণটা কেমন? কিছুটা বাদামি বর্ণ, গ্রে কালার, কিছুটা বাদামি বা গ্রে কালার। দেখো তো, এই যে বাদামি বা গ্রে, বাদামি বা গ্রে, গ্রে কালার। তো এর নাম হচ্ছে হাইড্রা ফুস্কা, হাইড্রা ফুস্কা, হাইড্রা ফুস্কা। বা এর আরেকটা নাম আছে হাইড্রা অলিগেকটিস, দুটো নামই আছে, হাইড্রা ফুস্কা বা হাইড্রা অলিগেকটিস। হাইড্রা ফুস্কা বা হাইড্রা অলিগ, দেখো কালারও দেখতে ফুস্কার মতো লাগতেছে না? দেখতে অনেকটা ফুস্কার মতো লাগতেছে না? এর দুটো নাম হাইড্রা ফুস্কা অথবা হাইড্রা অলিগেকটিস, দুটো নাম। খেয়াল করো, তোমাদেরকে পড়াইছিলাম, যদি একই পানির দুইটা ভিন্ন নাম থাকে তাহলে ওই পানি, ওই নামটাকে কি বলে? দেখো এটা বাস্তব প্রমাণ। একই পানির যখন দুইটা ভিন্ন নাম থাকে, কি কে বলতে পারবে? আমি তোমাদের পড়েছিলাম হোমোনিম, টোটোনিম, সিনোনিম। মনে করো, একই প্রাণীর তার দুটো নাম, একই বস্তু যখন দুটো নাম থাকে তাহলে একে অপরের কি হয়? সিনোনিম হয়। তাহলে এটা সিনোনিম, হাইড্রা ফুস্কা আর হাইড্রা অলিগেকটিস, হাইড্রা অলিগ্যাকটিস, দুটো নাম তার, ঠিক আছে। হাইড্রা ফুস্কা এবং হাইড্রা অলিগেকটিস দুটো নাম, দুটো একই। তাহলে এর বর্ণ কেমন? এর বর্ণ হচ্ছে বাদামি বর্ণ, এর বর্ণ বাদামি। তো তোমাদের আজ, ও বাই দ্য ওয়ে, এটা হচ্ছে মেমোরাইজ, এমসিকিউ এর জিনিস, সরাসরি সরাসরি এমসিকিউ এর জিনিস।
এখন তোমাদের আজমল স্যারের বইয়ের মধ্যে তিনটাই দেওয়া, যা হাইড্রা ভালগেরিস যার কোনো বর্ণ নাই, হাইড্রা ভিডিসিমা যার বর্ণ হচ্ছে সবুজ, হাইড্রা ফুসকা যার বর্ণ হচ্ছে বাদামি। তারপরে যদি জেনে রাখো হাইড্রা ভিডিসিমা এর কোষিকার সংখ্যা 4 থেকে 8টা, জেনে রাখো কোষিকার সংখ্যা 4 থেকে 8টি, এর কোষিকার সংখ্যা কত 4 থেকে 8টি। আর হাইড্রা এয়ার এটার কোষিকার সংখ্যা হচ্ছে 6টি কোষিকা, এগুলো হচ্ছে কোষিকা। এখন তোমাদের গাজী আজমল স্যারের বইয়ের মধ্যে বলছে যে আমাদের দেশে এই 3টা প্রজাতির হাইড্রা পাওয়া যায়। তোমাদের আজমল স্যারের বইয়ের মধ্যে বলছে আমাদের দেশের মধ্যে এই 3টা হাইড্রা পাওয়া যায়। কিন্তু আরও একটা এক্সটেনফো তোমাকে জানতে হবে, যেটা মাজেদা ম্যাডাম বলছেন। মাজেদা ম্যাডাম বলছেন আরও একটা হাইড্রা আমাদের দেহে পাওয়া যায়, সেই হাইড্রার নাম হচ্ছে হাইড্রা গ্যানগেটিকা। সেই হাইড্রার নামটা কি? সেই হাইড্রার নাম হচ্ছে হাইড্রা গ্যানগেটিকা, যার বর্ণ হচ্ছে কিছুটা গোলাপি বর্ণের, কিছুটা কি বর্ণের? গোলাপি বর্ণের, সাদা বা হালকা গোলাপি বর্ণের। ঠিক আছে, তো ওটার নাম কি? সাদা বা হালকা গোলাপি। তাহলে আরেকটা হাইড্রার নাম জেনে রাখো, হাইড্রা গ্যানগেটিকা। হাইড্রা গ্যানগেটিকা, এর বর্ণটা কেমন? হালকা, এর বর্ণটা কেমন? হালকা গোলাপি। এর বর্ণ কেমন? হালকা গোলাপি। হাইড্রা গ্যানগেটিকা, হাইড্রা গ্যানগেটিকা জানতে হবে। তাহলে এখান থেকে যেই জিনিসগুলো না জানলেই নয়, ক্লোরোহাইড্রা ভিরিসিমা, ক্লোরোহাইড্রা ভিরিসিমা এর বর্ণ কেমন? সবুজ। ভিরিস মানে কি? সবুজ। ভালগার বা ভালগেরিসের বর্ণ কেমন? বর্ণ নাই। হাইড্রা গ্যানগেটিকার বর্ণ কেমন? গোলাপি। আর হাইড্রা ফুসকার বর্ণ কেমন? বাদামি বা গ্রে। হাইড্রা ফুসকার বর্ণ কেমন? বাদামি বা গ্রে। এই ইনফরমেশনগুলো জানতে হবে। এটা এক্সট্রা ইনফো, এটা এক্সট্রা ইনফো, এটা এক্সট্রা ইনফো, এবং সবগুলো মেমোরাইজ, মুখস্থ। আমি আর মেমোরাইজের নাম্বারিংটা করতেছি না, তোমাদের ডাইরেক্ট জাস্ট বলে দিচ্ছি কোনটা কোনটা মেমোরাইজ, কোনটা কোনটা কি মনে থাকবে ভাইয়া। ক্লিয়ার? 4টা হাইড্রা এখান থেকে মুখস্থ রাখতে হবে। কি? 4টা হাইড্রার নাম, 4টা হাইড্রার নাম বর্ণ সহ পরীক্ষা এমসিকিউতে চলে আসতে পারে। ওকে, ডান, সামনে আগাই। এবার আমরা হাইড্রার ক্লাসিফিকেশন জানবো। আমরা এবার হাইড্রার ক্লাসিফিকেশন দেখবো। ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন মানে কি? ক্লাসিফিকেশন মানে হচ্ছে শ্রেণীবিন্যাস। ক্লাসিফিকেশন মানে কি? শ্রেণীবিন্যাস। আমরা এবার হাইড্রার শ্রেণীবিন্যাস করব। হাইড্রা কিসের মধ্যে পড়ে, কোনটা কার মধ্যে পড়ে, হাইড্রার কোনটার কি বৈশিষ্ট্য, এই শ্রেণীবিন্যাস আমাদের জানতে হবে। এবং এটা কিসের জন্য জানতে হবে? এমসিকিউর জন্য। তাহলে ক্লাসিফিকেশন উপরে লেখা রাখো মেমোরাইজ, মেমোরাইজ ফর এমসিকিউ। মেমোরাইজ মানে যেগুলো মুখস্থ রাখতে হবে এমসিকিউর জন্য। দেখো কিংডম, কিছু জিনিস তোমার মুখস্থ করাই লাগবে না, একদমই সহজ, আমি সেগুলো বলে দিচ্ছি, একদমই সহজ। দেখো কিংডম, আমরা পানি পড়তেছি না, প্রাণী, তাহলে কোন কিংডমের মধ্যে হবে বলো? আমরা যেহেতু প্রাণী পড়তেছি তাহলে কোন কিংডমের মধ্যে হবে ভাইয়া? অবশ্যই বোঝা যাচ্ছে এটা অ্যানিমিলিয়া কিংডমের মধ্যে থাকবে। কোন কিংডমের মধ্যে থাকবে? অ্যানিমিলিয়া কিংডমের মধ্যে থাকবে। তারপর দেখো ফাইলাম, ফাইলাম মানে কি? বর্গ, পর্ব। কোন পর্ব? আমরা অলরেডি জেনে আসছি, আমরা অলরেডি জেনে আসছি সেটা কোন পর্ব? নিডারিয়া পর্ব। এটা কোন পর্বের অন্তর্ভুক্ত? নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত। নিডারিয়া পর্বে আরও বেশ কিছু প্রাণী আছে, এর মধ্যে হাইড্রা হচ্ছে একটা। এই দুটো আমরা এমনি পারবো, এই দুটো এমনি পাবো। দেখো শ্রেণীবিন্যাস কখনো ধূপধাপ মুখস্থ করতে যাবে না, সহজ করে দিচ্ছে। তারপর দেখো অলরেডি আমরা জেনে গেছি হাইড্রার জেনাসের নাম কি? হাইড্রা নিজে। হাইড্রা জেনাসের নাম কি? হাইড্রা নিজে, তাই না? আমরা তো হাইড্রা জেনাসই পড়তেছি, যার আন্ডারে 40টা প্রজাতি আছে, 40টা প্রজাতি আছে। এর মধ্যে বাংলাদেশে পাওয়া গেছে 4টা, বাংলাদেশে 4টা পাওয়া গেছে। দেখো এখানে আমি কি দিছি? পর্ব, সরি, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি কিন্তু দেই নাই, ওই প্লাজমোডিয়ামের মতো। কারণ আমরা জানি এখানে 40টা প্রজাতি আছে। তাহলে হাইড্রা লিখা আমরা এখানে 40 লিখে দিই, তার মানে বোঝা যাবে 40টা প্রজাতি আছে। এর মধ্যে বাংলাদেশে পাওয়া যায় 4টা, হাইড্রা ভালগেরিস, হাইড্রা ভিরিসিমা, হাইড্রা ফুসকা আর হাইড্রা গ্যাগেন্টিকা। ঠিক আছে, গ্যাগেন্টিকা। তো এই এখন আমাদের মাঝখানে আছে 3টা, মাঝখানে 3টা জিনিস আমাদের জানতে হবে। হাইড্রার শ্রেণী কি, হাইড্রার বর্গ কি, হাইড্রার পরিবার কি বা ফ্যামিলি কি। তাহলে এখান থেকে একটু মনে রাখতে হবে, আমরা আমরা এখান থেকে 2টা জিনিস মনে রাখবো। আমরা আমরা মনে রাখবো জোয়া দাদি, জোয়া দাদি, জোয়া দাদি, এই জিনিসটা আমরা মনে রাখবো। জোয়া দাদি কি মনে রাখবো? জোয়া দাদি। ঠিক আছে, জোয়া একটা মেয়ের নাম, তার নাতিন হয়েছে, একটা মহিলার নাম, তার নাতিন হয়েছে, তাহলে জোয়া এখন কি হয়ে গেছে? দাদি হয়ে গেছে। এই জোয়া কেমন মনে রাখবা? টাইগার জিন্দা হে মুভি আছে না, এক টাইগার, টাইগার জিন্দা হে, টাইগার 3, ওইখানে আমাদের ভাবিজির নাম কি থাকে? জোয়া থাকে। ভাবিজির নাম কি থাকে? জোয়া, জোয়া। আর টাইগারের নাম কি থাকে? টাইগার। তাহলে টাইগার জোয়া, জোয়ার ছেলে হয়ে গেছে জুনিয়র টাইগার। অ্যান্ড তার যখন নাতি হবে তখন সেটা কি হবে? জোয়া তখন দাদি হয়ে যাবে। তো এই দাদি থেকে মনে রাখবা হাইড্রার যে শ্রেণী, এই শ্রেণীর নাম কি? এই শ্রেণীর নাম হচ্ছে হাইড্রোজোয়া। শ্রেণীর নাম কি? হাইড্রোজোয়া।
হাইড্রোজোয়া, হাইড্রোজোয়া, জোয়া, জেড ও এ, হাইড্রোজোয়া। তারপরে হাইড্রার যে অর্ডার তার নাম হচ্ছে হাইড্রোইডা, হাইড্রোইডা, কি হাইড্রোইডা, ডা, ডা, ডা। আর হাইড্রার যে ফ্যামিলি তার নাম কি হাইড্রা ডি, হাইড্রা ডি, হাইড্রা, হাইড্রিডি, হাইড্রিডি, ডি এ, ডি এ, হাইড্রিডি, হাইড্রিডি, ডি এ। আর এই মনে রাখবা যে কোনো ফ্যামিলি নাম শেষে এই যুক্ত হয়, যুক্ত হয় ফ্যামিলি নামের শেষে। তাহলে জোয়া দাদি, এ দেখো জোয়া দাদি, জোয়া দাদি, এটা উচ্চারণ ডি, ডে না ডি, ঠিক আছে, এনে এটা উচ্চারণ হবে না, তাহলে জোয়া দাদি, তাহলে হাইড্রোইডি। তাহলে এখন দেখো হাইড্রা সিনিমিনাস হয়ে গেল না? খুবই সহজ, খুবই সহজ। তুমি জাস্ট কয়েকটা জিনিস মাথায় রাখবা। প্রথমত হাইড্রা পানি, তাহলে এনিমেল কিংডমের মধ্যে পড়বে। হাইড্রা যে নিডারিয়া পড়বে এটা আমরা আগেই জেনে আসছি। হাইড্রা যে হাইড্রা এটা আমরা জানি, তাহলে মাঝখানে আছে তিনটা, তাহলে জোয়া দাদি, হাইড্রোজোয়া, হাইড্রোইডা, হাইড্রিডি, ঠিক আছে, হাইড্রিডি, জোয়া দাদি। এখন দেখো কোনটার মিনিং কি এটা চলো আমরা একটু জানার চেষ্টা করি। কোনটার মিনিং কি দেখো। নিডারিয়া পর্ব, নিডারিয়া পর্ব কারণ কি? কারণ সে কি কয় ভ্রূণস্তরী? দ্বি ভ্রূণস্তরী। আমরা একটু পরে দেখবো হাইড্রার ভ্রূণস্তর কয়টা? দুইটা। হাইড্রা কয় ভ্রূণস্তরী? দ্বিভ্রূণস্তরী। এই জন্য হাইড্রাকে আমরা নিডারিয়া পর্বের মধ্যে রাখছি, কারণ নিডারিয়া পর্বটাই আমাদের দুইটা পর্ব আছে, দুইটা পর্ব আছে যেটা নিডারিয়া পর্বের মানে দ্বিভ্রূণস্তরীর মধ্যে পড়ে। কি কি বলতে পারবো নাম? নিডারিয়া, একটা আছে দেখি কে বলতে পারে, টিরোফোরা, ঠিক আছে। তাহলে এইগুলো এই কারণে সে কি নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত, নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপর জোয়ার মধ্যে কেন দিছে? কারণ এর সিলেন্টেরন থাকে, সিলেন্টেরন থাকে, সিলেন্টেরন থাকে, এবং এই সিলেন্ট্রনটা অবিভক্ত, অবিভক্ত। সিলেন্ট্রন মানে কি? এদের দেহের ভিতরে একটা গহ্বর থাকে যেটা সিলেন্ট্রন গহ্বর, এবং এটা কোনো ভাগ হয় না, একদম লম্বা একটা গহ্বর, আমি দেখাবো তোমাদেরকে, এটা একটা কারণ। তবে তো হাইড্রোইডা, এদের পলিপ দশা দেখা যায়, পলিপ দশা, পলিপ দশা, পলিপ দশা প্রধান, বা এদের পলিপ দশা দেখা যায়। দেখো একটা জিনিস তোমাদের মনে আছে, নিডারিয়া পর্বের দুইটা অবস্থা দেখা যায়, একটা হচ্ছে পলিপ, একটা মেডুসা, মনে আছে? দেখো কনসেপ্ট এখানে যা আছে ওগুলো কনসেপ্ট, আবার কনসেপ্টটা দিচ্ছি, পলিপ অ্যান্ড মেডুসার কনসেপ্টটা আবার আসো। পলিপ, পলিপ কি? স্থবির ও অযৌন দশা, স্থবির এবং অযৌন দশা। আরেকটা ছিল কি? আরেকটা ছিল মেডুজা, মেডুসা, এটা কি ছিল? মেডুসা ছিল সচল ও যৌন দশা, যৌন দশা। এবং আমি একটা কথা তোমাদের নিডারিয়া পর্ব পড়ার সময় বলছিলাম যে নিডারিয়া পর্বের প্রাণীরা পলিপ, মেডুসা এই দুটোর মধ্যেই কিন্তু কি করে আপ ডাউন করে, পলিপও থাকে মেডুসাও হয়, মেডুসা থাকে পলিপও হয়, দুটোর মধ্যে কিন্তু সে আপ ডাউন করে, ঠিক আছে, কে? নিডারিয়া পর্বের প্রাণীরা। এখন যেমন ধরো তোমাদেরকে যদি আমি দেখি, মেডুসা পর্বে মেডুসার অবস্থা যখন যায় তখন তারা যে এরকম গঠন হয়ে যায়, এরকম গঠন হয়ে যায়, এবং তার তার দেহটার মুখটা নিচের দিকে নেমে আসে। এই যেমন ধরো এটা জেলিফিশ, যেমন ধরো এটা কি জেলিফিশ, যেমন জেলিফিশ, এই তার মুখ, এটার কি মুখ, তখন তার গঠনটা এরকম হয়ে যায়, উল্টা, মুখটা নিচের দিকে চলে আসে, এই যে মুখ এরকম জেলিফিশ। এবং কোর্সিকা, এই যে দেখো কোর্সিকা, নিডারিয়া পর্বে একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে কোর্সিকা থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে মেডুসা দশা, এবং তখন সে চলাচল করতে পারবে, এবং চলাচল করার মাধ্যমে সে যৌন মিলন করবে, ঠিক আছে। এ হচ্ছে মেডুসা দশা। আর পলিপ দশা কোনটা? পলিপ দশা হচ্ছে যখন তার দেহর মুখটা উপর দিকে চলে আসবে, মুখটা যখন উপর দিকে চলে আসবে, যেমন ধরো আমরা একটা এক্সাম্পল দেখছিলাম সিয়ানিমন, এরকম সিনিয়মন, সিয়ানিমনের উদাহরণ দেখছিলাম যে এরকম টাইপের, মনে আছে? পড়াইছিলাম তোমাদেরকে, যদি না ক্লাস করে থাকো একটু করে নিও, না না আগে না করলেও যখন পারবো না তা না। এই হচ্ছে সিয়ানিমন, এই হচ্ছে সিয়ানিমন, যেটা কিনা ছিল কি দশা? মেডুসা দশা, পলিপ দশা। এবং সে স্থির অবস্থায় থাকতে চায়, তখন তার মুখটা উপরের দিকে, এভাবে তার মুখটা উপরের দিকে, এবং সে এই কোর্সিকার মাধ্যমে খাবার ধরে মুখের মধ্যে দিয়ে ঢুকায় দেয়। এই জন্য সে কি? সে হচ্ছে পলিপ। তাহলে পলিপ কোনটা? যখন সে স্থির অবস্থায় থাকবে। আর মেডুসা যখন সে খুব সুন্দর চলাচল করতে পারে। এখন তোমরা একটা কথা বলবো, ভাই হাইড্রা চলাচল করতে পারে, তাই না? হাইড্রা চলাচল করতে পারে, তাহলে আপনি এটাকে কেন পলিপ বলতেছেন? ভাই ওই যে একটা কথা বললাম যে
নিডারিয়া পর্বে পাই না, পলিপ মেডুসা দুটোর মধ্যেও অল্টার করতে পারে। পলিপও থাকতে পারে, মেডুসাও থাকতে পারে, কখনো পলিপ কখনো মেডুসা। যেমন এই জেলিফিশটা একটা পর্যায়ে, এখন তো সে মেডুসা চলাচল করতেছে, একটা পর্যায়ে সে আর চলাচল করার ক্ষমতা হারাই ফেলবে, তখন সে একটা জায়গায় স্থির হয়ে যাবে, তার দিয়ে ক্যালসিয়াম কার্বনের যে চুনগুলো আছে সেটা একটা জায়গায় বসে সেটা একটা কোরালে পরিণত হবে, ওটা হচ্ছে মেডুসা, এই পলিপ। তো হাইড্রা কি করে দেখো, হাইড্রা চলাচল করতেছে, অল্প একটু মুভমেন্ট করবে, সে মুভমেন্টটা খুব আহামরি না। বেসিক্যালি সে তার দেহে অযৌন জনন বেশি করবে, অর্থাৎ সে তার দেহ থেকে একটা মুকুল তৈরি করার মাধ্যমে সেটার মাধ্যমে তার নতুন একটা বংশধর তৈরি করবে। মোদ্দা কথা হচ্ছে স্থির না চচল সচল সেটা আমার দেখার বিষয় না, আমার এখানে দেখার বিষয় হচ্ছে সে অযৌন জনন করতেছে নাকি যৌন জনন করতেছে, এটা তোমরা দেখবা। নর্মালি হাইডারা অযৌন জনন করে, অযৌন জনন করি যেখানে কোনো শুক্রাণু ডিম্বাণুর মিলন হওয়া লাগবে না, যেখানে কি করতে হবে না, কোনো শুক্রাণু ডিম্বাণুর মিলন হওয়া লাগবে না, জাস্ট কি হবে তার দেহ থেকে খণ্ড হয়ে নতুন হাইড্রা তৈরি হয়ে যাবে, এটা একটা অযৌন জনন। তার দেহ দুই খণ্ড হলে দুই খণ্ড থেকে নতুন হাইড্রা তৈরি হয়ে যাবে, অথবা তার দেহের গোড়া থেকে নতুন একটা মুকুল তৈরি হবে। এই কাজগুলা হাইড্রা বেশি করে, এবং হাইড্রা একটা ভিন্নধর্মী পলিপ, যে পলিপ অবস্থায় বেশি থাকতে চায়, যে পলিপ অবস্থায় বেশি থাকতে চায়, মেডুসা অবস্থায় সে থাকতে চায় না। তার মানে হাইড্রার যে চলন, হাইড্রার যে মুভমেন্ট আমরা পড়বো, সেই মুভমেন্টটা আসলে খুব আহামরি কোনো মুভমেন্ট না, জাস্ট নামে মাত্র মুভমেন্ট, মামে মাত্র মুভমেন্ট। যেমন আমি আজকে যে হাইড্রাটা পাইছি, সে হাইড্রাটা কেমন ছিল জানো, তোমাদেরকে আমি যদি একটু দেখাই, আমি তো আসলে তোমাদেরকে পরে দেখাবো, আমি এরকম একটা কাচের জারের মধ্যে, এরকম একটা কাচের জারের মধ্যে আমি আমার হাইড্রাটা রাখছিলাম, এরকম একটা কাচের জারের মধ্যে, এটা কাচের জার, ছোট্ট একটা কাচের জার, হ্যাঁ, এই যে এইটুক সাইজের একটা, এই যে এইটুক সাইজের একটা কাচের জার, এই কাচের জারের মধ্যে পানি ছিল, এই কাচের জারের মধ্যে কি ছিল, পানি। এবং পানির মধ্যে, পানিটা কোথাকার, পুকুরের পানি, বোটানিক্যাল গার্ডেনের পুকুরের পানি, বোটানিক্যাল গার্ডেনের লেকের পানি, লেকের পানি, ঠিক আছে। তো এই লেকের পানিতে কচুরিপানা ছিল, কি ছিল, কচুরিপানা, এই দেখো সেই সুন্দর সুন্দর কচুরিপানা, লেকের পানিতে সুন্দর সুন্দর কচুরিপানা ছিল, এই ধরো সুন্দর সুন্দর কচুরিপানা, এই সুন্দর সুন্দর কচুরিপানা, হ্যাঁ, কচুরিপানা, কচুরিপানা। তো কচুরিপানা সুন্দর সুন্দর মূল হয়, কচুরিপানা কি থাকে, সুন্দর সুন্দর মূল থাকে, এরকম মূল, এরকম মূল, কচুরিপানার মূল, প্রচুর মূল, প্রচুর মূল, এরকম ঘন 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 মূল, অনেক বড় অনেক বড় ঘন ঘন মূল। আমি আজকে যে জিনিসটা দেখছি এটাই তোমাদেরকে বলতেছি, এরকম ঘন ঘন মূল কচুরিপানার, ঘন ঘন মূল, ঠিক আছে, ঘন ঘন মূল। তারপর দেখো কচুরিপানার ডাটার মতো ছিল, শক্ত ডাটার মতো ছিল, ওইটা আবার একটার সাথে একটা কানেক্ট হয়, এই যে, এই দেখো, এই যে এরকম কচুরিপানার মধ্যে এরকম একটা অংশ ছিল, ঠিক আছে, শক্ত ডাটার মতো, মানে কচুরিপানার এরকম একটা শক্ত দাঁতার মতো অংশ ছিল এরকম, ঠিক আছে। তো আমি যে হাইড্রাটা দেখছি সেটা সে কি করছিল জানো, কেমনে ছিল, সেই হাইড্রাটা দেখো, এই যে দেখো, এই যে দেখো কচুরিপানার যে মূল, সেই মূলের মধ্যে তার পাদশক্তি দিয়া এইভাবে, এই দেখো এইভাবে, এইভাবে ঝুলেছিল, ছোট্ট, এই দেখো, এই যে মূল, এই মূলের উপর পাদশক্তিতে কামড়ায় ধইরা, মানে চাপ দিয়ে ধইরা এরকম করে ঝুলেছিল, এরকম, এরকম ঝুলেছিল। এবং আরেকটা হাইড্রা আমি দেখছিলাম, সেটা হচ্ছে এই যে ডাটার মতো, যে কচুরিপানার যে ডাটা নর্মাল নলের মতো, সেই নল বরাবর পাদশক্তিতে এভাবে চামড়ায় ধরে এরকম ঝুলেছিল, একটু বড় ছিল সাইজে, দেখে বোঝা যাচ্ছিল এটা বড়, কারণ ম্যাচিউর। এবং তার এইখান থেকে নতুন একটা হাইড্রা তৈরি হচ্ছে, তার গোড়া থেকে, এটা ছোট ছিল, ছোট ছিল। এই ছিল আমার আজকের পর্যবেক্ষণ, কত ছোট দেখছো, কত ছোট। এবং এগুলার দৈর্ঘ্য ছিল, এগুলোর দৈর্ঘ্য ছিল আমি আজকে যেগুলো পাইছি 1.5 সেন্টিমিটার সর্বোচ্চ, মানে কি 15 মিলিমিটার, এরকম দৈর্ঘ্য ছিল আজকে আমি যেগুলো পাইছি হাইড্রা। এবং সবুজ কালারের ছিল, তার মানে ক্লোরোহাইড্রা। তাহলে এখন দেখো, সে তার পাদচাকতি দিয়ে, পাদচাকতি কি, পাদচাকতি হচ্ছে তার দেহের যে এই যে এই জায়গাটা, এই দেখো যে নিচের যে জায়গাটা, এই জায়গায় পাদচাকতি বলে, এই যে জায়গাটা, এই পাদচাকতি দিয়ে সেরকম ঝুলেছিল, এই দেখো জাস্ট সেম এইরকম ভাবে পাইছি। এই যে তার বডি, এই যে তার কোর্সিকা, এই যে কোর্সিকা, এই যে পাদচাকতি, দেখো এইটা কি, এই যে লম্বা ডাটা, এই যে লম্বা ডাটা, এই যে ডাটা, এই ডাটাটা বেসিক্যালি হচ্ছে ধরো একটা গাছের পাতা, মানে নিচে গাছের পাতা। এবং দেখো এই যে পাদচাকতি, এই পাদচাকতিতে সে ঝুলেছিল, এবং জাস্ট ওইভাবেই সে বসেছিল। আমি এটাকে আনছি বাসায়, আমি বাসায় আনছি, বাসায় এনে রাখছি, অনেকক্ষণ ধরে রাখছি, 1 থেকে 2 ঘন্টা অবজার্ভ করছি, তেমন হামুরি জাস্ট এই যে এরকম করে, খালি যে এরকম, এরকম করে,
এরকম একটু ছোট হয়, একটু বড় হয়, একটু ছোট, হঠাৎ হঠাৎ। এবং আমি যখন একটা কাঠি দিয়ে তার এই যে এই বরাবর একটু গুঁতা দিলাম, তখন সে এরকম করে উঠলো, তারপর আবার সোজা হয়ে গেল। কোনো নড়াচড়া নাই ভাই, কোনো নড়াচড়া নাই, কোনো মুভমেন্ট নাই, ওইখানে সে দাঁড়াইছিল। এমনকি আমি খেয়াল করে দেখলাম সে যেই শিকড়টাকে ধরেছিল, যে রুটটাকে ধরেছিল, সেই রুটের মধ্যে এসেছিল। তাহলে এখন তুমি এটাকে পলিপ বলবা না তো কি বলবা বলো? এটাকে তুমি পলিপ বলবা না তো কি বলবা? ইটস অবভিয়াসলি একটা পলিপ, ঠিক আছে? এটা একটা কনসেপ্ট, তার পলিপ হওয়ার একটা কনসেপ্ট। এবং পলিপ হওয়ার আরেকটা প্রমাণ কি দেখো, সে তার গোড়া থেকে নতুন হাইড্রা তৈরি করছে। এটা কি একটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন? ঠিক আছে, ডান। তাহলে আমরা দেখলাম, তাহলে এইগুলো আমরা মেমোরাইজের মধ্যে রাখলাম। এখন আমি যেই কথাগুলো তোমাদেরকে বলছি, সেই কথাগুলোর ভিত্তিতে তোমাদেরকে এখন যদি আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া হাইড্রার তাহলে স্বভাব চরিত্র কেমন, সেটা নিয়ে একটু ধারণা করি, তাহলে আমরা চলো এখন আমরা হাইড্রার একটু স্বভাব চরিত্র নিয়ে ধারণা করি। স্বভাব এবং বাসস্থান। স্বভাব বলতে সে কি খায়, আর বাসস্থান বলতে সে কোথায় থাকে। তাহলে আমি কি বলছি, আমি আজকে কোথা থেকে হাইড্রাকে ধরে নিয়ে আসছি বলো? আমি যে আজকে হাইড্রার কথা বলতেছি তোমাদেরকে, কোথা থেকে ধরে নিয়ে আসছি আমি আমার হাইড্রাকে? আমি আজকে হাইড্রা ধরে নিয়েছি বোরেঙ্গাল গার্ডেন থেকে, লেক থেকে। তাহলে হাইড্রা প্রথমত তার বাসস্থানের যদি কথা বলি, তাহলে সে হচ্ছে স্বাদু পানির সে। এবং মাথায় রাখতে হবে, যদি পানির অবস্থা খারাপ হয়, যদি কক্সবাজার না রে, কক্সবাজার কেন হবে, আমি ঢাকায় থাকি, ঢাকার বোরেঙ্গাল গার্ডেনের লেক থেকে আমি ধরে নিয়ে আসি। বোরেঙ্গাল গার্ডেনে তোমার যাইতে হবে এমন না, তোমার পুকুরের ঘাট থেকে, লেক থেকে তুমি নিয়ে আসতে পারবা। জাস্ট ওই যে সে একটা কিছুকে অবলম্বন করে ধরে থাকে, ঠিক আছে? তো স্বাদু পানি এবং পরিষ্কার পানি, পরিষ্কার এবং স্বচ্ছ হইতে হবে, পরিষ্কার ও স্বচ্ছ, স্বচ্ছ পানি হইতে হবে। দূষিত পানি হইলে ওখানে হাইড্রা থাকবে না, হাইড্রা ওখানে বাঁচতেই পাবে না, ঠিক আছে? পানি হইতে হবে এবং কম স্রোতযুক্ত হবে। স্রোত স্রোত অল্প, অল্প স্রোত, অল্প, অনেক অল্প, অনেক অল্প, মানে স্রোত নাই বললেই চলে। অত ঢেউ স্রোত থাকা যাবে না, তাহলে সে ভাইসে চলে যাবে, ঠিক আছে? জলাশয় সে বাবা কোথায়, পুকুর, ডোবা, খাল, ঝর্ণা ইত্যাদি ইত্যাদি, এইসব জায়গায় তুমি তাদেরকে পাবা, ঠিক আছে? তারপরে দেখো, ঘোলা, উষ্ণ এবং চলমান পানিতে তাকে কিন্তু পাওয়া যাবে না। কোথায় কোথায় পাওয়া যাবে না? লবণাক্ত, লবণাক্ত, ঘোলা, গরম, নোংরা পানিতে পানিতে থাকে না, এইসব পানিতে তুমি তাদেরকে পাবা না। তারপরে কি দেখো, কোথায় ছিল? পানিতে নিমজ্জিত কোনো উদ্ভিদ, তাহলে নিমজ্জিত উদ্ভিদ, নিমজ্জিত, পানিতে নিমজ্জিত উদ্ভিদ, উদ্ভিদ বা লতা বা ডাটা, ডাটাকে আঁকড়ে, এইসব জিনিসকে কি হয়, আঁকড়ে পাদচাকতি দিয়ে ধরে, পাদচাকতি দ্বারা যুক্ত থাকে, সংযুক্ত থাকে। তাহলে আমি যদি একটা নর্মাল হাইড্রা আমি যদি বলি, গাছের পাত্র, এটা হচ্ছে একটা পানি, পুকুর, পুকুরের মধ্যে ধরো এটা পানিতে নিমজ্জিত একটা পাতা, এটা পানিতে নিমজ্জিত একটা পাতা, পানিতে নিমজ্জিত একটা পাতা, তা আমরা হাইড্রা ফুসকা আঁকাচ্ছি। তাহলে এই ধরো হাইড্রা পাতাটা কিন্তু ছোট, এই পাদশাক্তি, এই ধরো হাইড্রা, মুখের সাইড একটু কনিক্যাল টাইপের, এইভাবে সে ঝুলে থাকবে, এরকম হয়ে থাকবে, সেভাবে থাকবে, ঠিক আছে? এইভাবে সে থাকবে, ওকে? এবং সে হেলে দুলে বেড়ায়, হেলে দুলে দেহকে নাড়ায়, হেলে দুলে দেহকে নাড়ায়। আচ্ছা, তারপরে কি, সে মাংসাশী, সে মাংসাশী, মাংসাশী, মাংসাশী কেমন? একটা এক্সাম্পল দিলাম তোমাদেরকে, মশার লার্ভা সে খাবে, মশার লার্ভা সে খাবে, মশার লার্ভা খাবে, সে খাবে সাইক্লপ,
সাইক্লপ, ড্যাফিনিয়া, সাইক্লপ, ড্যাফিনিয়া, এগুলো সে খাবে, এগুলো সে খাবে। এবং এগুলো সবগুলো আর্থ্রোপোডা পর্বের ছোট ছোট প্রাণী। এই হাইড্রাকে খাবার দেওয়ার বেস্ট উপায় কি, আমি যে হাইড্রা ধরে নিয়ে আসছি, আমি যে হাইড্রার বারান্দায় রেখে দিছি পানিতে আছে কিছু, এবং আমি জানি ওই পানিতে মশা ডিম পারবে, ওই ডিমের লার্ভাই ও খাবে। তাহলে ডিমের লার্ভা, তাহলে কি সে পানিকে খাচ্ছে, তাহলে সে মাংসাশী, সে পানির ডিমের লার্ভা খেয়ে ফেলছে। তোমাদের দেখো একটা জিনিস বলি, ডেঙ্গু বাড়ছে না খুব, ডেঙ্গু বাড়ছে না? তোমাদের দেহে যদি কোনো জায়গায় পানি, তোমাদের যদি বাসায় যদি কোনো জায়গায় পানি টানি জমে থাকে, তাহলে বেস্ট উপায় কি, অ্যাকুরিয়ামে মাছ চাষ করা। ঠিক আছে, অ্যাকুরিয়ামে মাছ চাষ করে দাও। তো ওই মাছের লার্ভা কে খায়, মানে ওই মশার লার্ভা, মশা যখন ডিম পারবে, ওই মশার লার্ভা কে খায় ফেলবে, মাছ খায় ফেলবে। সেম এ খায়, ছোটো ছোটো, ওর থেকে সাইজে ছোটো যে কোনো কিছুকে সে খাবে। এবং এইখানে মুখছিদ্র আছে, মুখছিদ্র দিয়ে সে খাবে। সাইক্লপ আর ড্যাফিনিয়া এইগুলো হচ্ছে প্রাণী, এগুলো আমি তোমাদের পরে দেখাবো, টেনশনের কিছু নাই। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো এদের স্বভাব কি, এদের আরেকটা স্বভাব তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এরা দেহ প্রাচীরের মাধ্যমে, ব্যাপনের মাধ্যমে গ্যাসের আদান প্রদান করে। এরা ব্যাপনের মাধ্যমে গ্যাসের আদান প্রদান করে, ব্যাপনের মাধ্যমে গ্যাস আদান প্রদান করে, গ্যাস আদান প্রদান করে। ভাই এরা তো অক্সিজেন দরকার, তাই না? এদের তো অক্সিজেন লাগবে, অক্সিজেন ছাড়া তারা বাঁচবে কেমনে? সে অক্সিজেন কেমনে নেবে? এদের তো নাক আছে, না আছে ফুসফুস, না আছে ফুলকা। তাহলে ব্যাপনের মাধ্যমে বাইরের বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব অক্সিজেন দেহের ভিতরে প্রবেশ করবে। ঠিক আছে, গেল। এবং এদের পুনরুৎপত্তি ক্ষমতা অনেক, পুনরুৎপত্তি, পুনরুৎপত্তি, পুনরুৎপত্তি ও মুকুল তৈরি করে, মুকুল গঠন করে। পুনরুৎপত্তি কি, তুমি যদি তাকে মাঝ বরাবর কেটে দাও, 2-3 দিন টাইম লাগবে, ওখান থেকে নতুন একটা হাইড্রা তৈরি হয়ে যাবে, দুটা অংশ থেকে নতুন দুটা হাইড্রা তৈরি হয়ে যাবে। আর মুকুল তৈরি করে মানে কি, যে তখন সে পর্যাপ্ত পরিমাণ খাবার পাবে, তখন সে তার বংশবৃদ্ধি করার জন্য এভাবে করে ছোট একটা নতুন হাইড্রা সে তার দেহের এখান থেকে তৈরি করবে, এটা হচ্ছে মুকুল তৈরি। এইগুলো হচ্ছে তার সাধারণ বৈশিষ্ট্য, সাধারণ স্বভাব এবং বৈশিষ্ট্য। এখান থেকে আমরা কি কি মনে রাখবো, এম কোনগুলা, ঠিক আছে? এই যে এটা, সে কোথায় থাকে, নিমজ্জিত কোনো কিছুতে আঁকড়ে ধরে থাকে, এটা গুরুত্বপূর্ণ। তারপরে সে মাংসাশী, এখান থেকে একটা কথাই ভালো করে মনে রাখো, মাংসাশী। এবং সে কি খায় এটা আমরা পরে পড়বো, সে যে কি কি খায় এগুলো আমরা পরে আবার পড়বো। ঠিক আছে, আর তারপরে সে ব্যাপনের মাধ্যমে শ্বাস প্রশ্বাস চালায় বা শ্বসন কার্য চালায়, এই কথাটা গুরুত্বপূর্ণ। সে ব্যাপনের মাধ্যমে শ্বসন কার্য চালায়, এই কথাগুলো বেশি গুরুত্বপূর্ণ। এগুলো পড়বা এখান থেকে মেমোরাইজ হিসাবে, যেগুলোর মধ্যে এম লিখে রাখছি এগুলো মেমোরাইজ, আর বাকিগুলা জাস্ট জেনে রাখো, নাইস টু নো। ঠিক আছে, বাকিগুলো হচ্ছে নাইস টু নো, জেনে রাখলে ভালো। ওকে, ডান। এবার আমরা হাইড্রার দেহের গঠনে যাব, সুন্দর করে একটা হাইড্রা আঁকাবো। দেহের গঠন, হাইড্রার দেহের গঠন সুন্দর করে আমাকে একটা হাইড্রা আঁকাইতে হবে। জাস্ট এ মিনিট। আচ্ছা, হাইড্রার দেহের গঠন দেখো, আমি আঁকাবো কারণ তোমাদেরও আঁকানো লাগতে পারে। এটা ধরো সেই তল, যে তলকে ধরে হাইড্রা অবলম্বন করে আছে, এটা গাছের পাতা হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে, যেটাকে ধরে হাইড্রা অবলম্বন করে আছে। তাহলে তার দেহটাকে আমি এখন আঁকাইতে যাচ্ছি। দেখো, তার উপর দিকে কনিক্যাল শেপ একটা মুখ থাকবে, মানে মুখের একটা অংশ থাকবে, এই যে এইখানে সেই মুখছিদ্র, মুখছিদ্র। এবং তার এই হচ্ছে তার দেহ, আঁকা বাঁকা স্ট্রেট হবে এরকম না, এই হচ্ছে তার দেহ। ঠিক আছে, এটা হচ্ছে তার দেহ, এটা তার মুখ ছিদ্র। মুখ ছিদ্র এই জায়গাটাকে বলা হয় হাইপোস্টোম। কি বলা হয়? হাইপোস্টোম, হাইপোস্টোম, হাইপোস্টোম বা মুখছিদ্র, হাইপোস্টোম বা মুখছিদ্র, এই জায়গাটা হাইপোস্টোম বা মুখছিদ্র। আর নিচে এরকম একটা জায়গা থাকবে শক্ত, এই জায়গাটা আঠা আঠা থাকবে, এই জায়গায় অনেক আঠা আঠা থাকবে, যাতে করে সে আটকায় থাকতে পারে। সে যদি এই অংশটা আটকায় থাকবে কোনো কিছুর মধ্যে, এভাবে ঝুলে থাকবে উল্টা হয়, তাহলে এই অংশটার নাম হচ্ছে পাদচাকতি, এবং এটা আঠালো হইতে হবে। ঠিক আছে, এটা আঠালো হইতে হবে, তাহলে এই জায়গার নাম হচ্ছে পাদচাকতি, পাদচাকতি। এটাকে ইংলিশে বলা হয় প্যাডাল ডিস্ক, ইংলিশে বলা হয় এটাকে প্যাডাল ডিস্ক, প্যাডাল ডিস্ক। এবং তোমাদের আলিম স্যারের বইয়ের মধ্যে বলছে এটাকে বেজাল ডিস্ক নামেও ডাকা হয়, বেজ, এটাকে সে ভিত্তি হিসেবে ধরে, এই জন্য এটাকে বেজাল ডিস্কও বলে, বেজাল ডিস্ক, বেজ হিসেবে ধারণ করে। সে কিন্তু উল্টা হয়ে আছে, দেখো বেসিক্যালি সে কেমন থাকে, যে এই যে এভাবে উল্টা হয়ে থাকে কিন্তু, হ্যাঁ। তো উল্টা হয়ে থাকাটা আমরা
বুঝাইছি হচ্ছে যে এইভাবে উল্টা, মানে আমরা এই চিত্রটা উল্টা করে দিছি। তারপরে কি তৈরি হবে, তার অসংখ্য কোর্সিকা তৈরি হবে। কোর্সিকার সংখ্যা তোমাদের আজমল স্যার বইয়ের মধ্যে একটা বলছে, আমি কোনটা কোনটা পড়তে হবে লিখে দিছি অলরেডি, কিন্তু কয়টা কয়টা কোর্সিকা থাকতে পারে এটা কিন্তু অলরেডি তোমাদের লিখে দিছি। তো কোর্সিকাগুলো তার এই মুখের এই জায়গা থেকেই তৈরি হয়, মাথার মুখের দিক থেকে কোর্সিকাগুলো তৈরি হয় এই যেভাবে, এরকম বাঁকা 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 থাকে, এরকম বাঁকা খাসকারা 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 কেন থাকে, এটার পিছনে রিজন আছে, তোমাদের পরে বলবো। এই এবং কিছু কিছু সময় কোর্সিকার সাইজ এত বড় হয় যে তার দেহের দেহের সমান বা দেহের থেকে ডাবল হয়ে যায়। নর্মালি কোর্সিকা এত বড় হয় না, দেহ থেকে ছোটই হয়, মানে কিছু কিছু প্রজাতির ক্ষেত্রে কোর্সিকা অনেক বড় হয়ে যায়। তো আমি আজকে যেগুলো পাইছি এগুলো কোর্সিকার সাইজ দেহের অর্ধেক ছিল। এই এই হচ্ছে তার কোর্সিকা, ঠিক আছে। এগুলো হচ্ছে কি তার কোর্সিকা, এরকম স্টেট থাকে, হ্যাঁ। এগুলা স্টেট থাকে বলতে কি, মানে এরকম লম্বাভাবে তারা থাকে, বাঁকা আঁকা বাঁকা হয়ে থাকতে পারে, মানে তারা তাদের আকৃতিটাকে চাইলে কি করতে পারে, চেঞ্জ করতে পারে। তো তোমাদের বই বলছে কোর্সিকার সংখ্যা হচ্ছে 6 থেকে 10টা, 6 থেকে 10টা। তো আপাতত এটা জানো যে 6 থেকে 10টা কোর্সিকা থাকে। তো এগুলোর নাম হচ্ছে কোর্সিকা, এগুলোর নাম হচ্ছে কি কোর্সিকা। শিকার ধরতে সে অনেক হেল্প করে, আত্মরক্ষায় এই কোর্সিকা অনেক হেল্প করে। তো কোর্সিকাগুলো এরকম কেন দেখো, কোর্সিকাতে এরকম গোল গোল নেমাটোসিস্ট ধারণকারী কিছু কোষ থাকে, এই কোষগুলোর নাম হচ্ছে নিডোসাইট কোষ। তো এই যে গোল 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 গঠন, এগুলোকে বলা হয় ব্যাটারি। এগুলোকে কি বলা হয়, ব্যাটারি। কি ব্যাটারি? এগুলোকে বলা হয় নেমাটোসিস্ট ব্যাটারি, নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট ব্যাটারি। দেখো নেমাটোডস, নেমাটোসিস্ট কথাটা আমরা একটু ভাগি, নেমাটোসিস্ট, খেয়াল করো নেমাটোস, নেমাটোস শব্দের অর্থ সুতা, সুতা, সুতা। দেখো এই যে কোর্সিকা দেখতে সুতার মতো না, দেখো তো কোর্সিকা দেখতে সুতার মতো। নেমাটোস, নেমাটোড, নেমাটোড শব্দের অর্থ কি, সুতা কৃমি না, মনে আছে? এই পোলাপাইন, নেমাটোডা পর্বের নাম যে সুতা কৃমি ছিল, মনে আছে কি? মনে আছে না? নেমাটোডস সুতা, সুতা কৃমি, হ্যাঁ। আর নেমা নেমাটো সুতা, আর সিস্ট, সিস্ট মানে কি বলছিলাম, গুটি, গুটি বা টিউমারের মতো। সিস্ট থেকে পরে কি হয়, টিউমার হয়, গুটি বা টিউমার, গুটি বা টিউমার। তো এই কোর্সিকার এই যে পাগুলো দেখতে এরকম গুটি 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 টিউমারের মতো, এই যে এখানে একটু টিউমারের মতো মনে হয়, সুতার মতো ছোট ছোট টিউমার, এরকম 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 মনে হয়, এরকম এরকম মনে হয়, এরকম এরকম মনে হয়। তাহলে নামের সাথে তো কাজ মিলছে, তাই না? এই জন্য এটাকে নেমাটোসিস ব্যাটারি বলছে, নেমাটোসিস ব্যাটারি, ছোটো ছোটো গোল গোল ব্যাটারির মতো। এটাকে কি বলা হয়, নেমাটোসিস ব্যাটারি নামে ডাকা হয়, নেমাটোসিস ব্যাটারি নামে ডাকা হয়। তাহলে প্রশ্ন আসতে পারে নেমাটোসিস ব্যাটারি কোনখানে দেখা যায়? কোর্সিকাতে দেখা যায়। তবে এরকম নেমাটোসিস তার দেহের পুরো দেহ জুড়েই আছে, বাট কোর্সিকাতে বেশি দেখা যায়। কোর্সিকাতে এরকম নেমাটোসিস কি দেখা যায়, বেশি দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এবার এই পুরোটা হচ্ছে তার দেহকাণ্ড। এই দেহকাণ্ডের মধ্যেই কিন্তু আমার কোর্সিকা তৈরি হয়েছে। এই দেহকাণ্ড থেকে আবার কি তৈরি হইতে পারে, নতুন একটা হাইড্রা তৈরি হতে পারে দেহকাণ্ড থেকে, দেহকাণ্ড থেকে নতুন একটা হাইড্রা তৈরি হতে পারে। এই যে দেখো, সেও পাদশক্তি ব্যবহার করবে, এই যে এখান থেকে নতুন একটা কি তৈরি হতে পারে, হাইড্রা তৈরি হতে পারে। এটাকে কি বলা হয়, মুকুল বলা হয়। মুকুল বলা হয়। এবং পরিণত হয়ে গেলে মুকুল বিচ্ছিন্ন হয়ে নতুন একটা হাইড্রা হয়ে যাবে। পরিণত হয়ে গেলে মুকুল যদি পরিণত হয়ে যায়, মুকুল বিচ্ছিন্ন হয়ে নতুন একটা হাইড্রায় পরিণত হয়ে যাবে, ঠিক আছে গেল। এবার দেখো প্রজনন ঋতুতে নর্মালি শরৎ হেমন্ত শীত এই টাইমে তার দেহের উপরের দিকের অংশে এরকম একটা কোণাকৃতির অস্থায়ী যৌনাঙ্গ তৈরি হয়, এরকম কোণাকৃতির অস্থায়ী যৌনাঙ্গ তৈরি, এটা অস্থায়ী যৌনাঙ্গ তার দেহের বাইরের দিকে, হ্যাঁ। এরকম অস্থায়ী যৌনাঙ্গ তৈরি হয়, এটার নাম হচ্ছে অস্থায়ী শুক্রাণু, অস্থায়ী শুক্রাশয়, অস্থায়ী শুক্রাশয়, অস্থায়ী শুক্রাশয়। প্রজনন ঋতুতে অস্থায়ী শুক্রাশয় দেহের উপর দিকে কোণাকৃতির, কোণাকৃতির। আর দেহের নিচের দিকে এরকম ডিম্বাকৃতির, এরকম ডিম্বাকৃতির, ডিম্বাকৃতির অস্থায়ী, অস্থায়ী ডিম্বাশয় তৈরি হয়। অস্থায়ী, এটা সবসময় থাকে না, অস্থায়ী, অস্থায়ী ডিম্বাশয় তৈরি হবে।
এবং এগুলো হচ্ছে অস্থায়ী জননাঙ্গ। এগুলো কি অস্থায়ী জননাঙ্গ। এই হয়ে গেলো আমার হাইড্রার একটা চিত্র। প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, সৃজনশীল আসতে পারে, এই জন্য আমরা জেনে রাখি এই চিত্রটা, গঠনটা, আকৃতিটা। এই আমার হাইড্রা, আর কিছু নাই। তাহলে এখন যদি আমরা পরবর্তী পেজে চলে যাই, যদি কখনো আসে পরীক্ষায়, এই জন্য এটা নলেজে লিখে রাখো, হাইড্রার দেহের গঠন নলেজের মধ্যে লিখে রাখো। তাহলে প্রথমে বলবো হাইপোস্টোম। প্রথমে কি বলবো? প্রথমে হচ্ছে বলবো যে হাইপোস্টোম। হোয়াট ইজ হাইপোস্টোম? দেহের মুখ প্রান্তে মোচাকার এবং এই জায়গাটা সংকোচন প্রসারণ করতে পারে, ঠিক আছে, এবং বৃত্তাকার মুখছিদ্র অবস্থিত। তাহলে হাইপোস্টোম কি? হাইপোস্টোম হচ্ছে একটা জায়গা, ছিদ্রটা কিন্তু ওইটারই একটা অংশ। হাইপোস্টোম হচ্ছে একটা জায়গা। তাহলে দেহের চূড়ায় মোচাকার অংশ সংকোচন প্রসারণশীল, এই জায়গাটা সংকোচন প্রসারণ করে, সংকোচন প্রসারণশীল এবং মুখছিদ্র ধারণ করে, যেটা দেশে খাবার খাবে। এবং এই অংশের কোষ অনেক গ্রন্থিযুক্ত। কেন গ্রন্থিযুক্ত? দেখো, তোমার এই পুরো জায়গাটা হাইপোস্টোম, এই যে পুরো জায়গাটা হাইপোস্টোম, এই জায়গাটা সংকোচন প্রসারণ হইতে পারে, এরম করতে পারে। এর আশেপাশ থেকে কোষিকা বের হয়েছে, এখানে একটা মুখছিদ্র আছে, এবং মুখে যখন খাবার আসে তখন এই যে আশেপাশের যে কোষগুলো, এখান থেকে অনেক পিচ্ছিল পদার্থ খাওয়ানো হয় যাতে খাবারটা ভিতরে ঢুকতে পারে। তাহলে এই ধরো একটা কোষিকা। তাহলে ব্যাপারটা কেমন? আমি হাইড্রা, এইটা একটা পোকা, ধরো ড্যাফিনিয়া পোকাটার নাম। পোকাটা এরকম নড়তেছে, আমার এখানে এসে লাগলো, এটা কি আমার কোষিকা। এই কোষিকার নেমোটোসিস কি করবে? এটা নড়তেছিল তো, প্রথমে এটাকে মারবে, এই পোকাটা আস্তে আস্তে নড়া বন্ধ হয়ে যাবে, মারা যাবে পোকাটা। কেমনে মারবে? এই কোষিকার মধ্যে যে নেমাটোসিস্ট আছে, ব্যাটারিগুলো, ওদের মধ্যে বিষাক্ত পদার্থ আছে, ওদের প্রথমে জীবন ওটাকে মারবে, এরপরে এভাবে নাড়াবে, ঢুকাই ফেলবে, ঠিক আছে, মুখের ভিতরে ঢুকাই ফেলবে, তারপরে ভিতরে পিচ্ছিল পদার্থ এটাকে গিলে ফেলবে। তাহলে হাইপোস্টোম মানে কি? আসলে হাইপোস্টোম মানে কি ছিদ্রটা? শুধু কি ছিদ্রটা না, হাইপোস্টোম মানে কিন্তু শুধু ছিদ্রটা না, ওই পুরো অংশটা হচ্ছে হাইপোস্টোম, ঠিক আছে। আজকের ক্লাসটা কেমন লাগলো? আজকের ক্লাসে একটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই জানাই দিবা কার কেমন লাগলো আজকের ক্লাসটা। তা আমরা যদি উপর দিক থেকে, হাইড্রার উপর দিক থেকে, এইখান থেকে যদি একটা ক্যামেরা দিই, ঠিক আছে, এইখান থেকে যদি একটা ক্যামেরা দিয়ে দেখার চেষ্টা করি যে এখানে আসলে হাইড্রার মুখের পার্টটা কেমন, এটা ক্যামেরা দিয়ে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমাদের হাইপোস্টোমের পার্টটা এরকম হবে দেখতে। অসংখ্য কোষ আছে এবং এখান থেকে একটা ছিদ্রের মতো তৈরি হবে, এই ছিদ্রটা সংকোচন হইতে পারবে, প্রসারণ হইতে পারবে, এটা হচ্ছে মুখছিদ্র। এবং এর আশেপাশ থেকে, তার নিচের আশেপাশ থেকে কোষিকাগুলো তৈরি হবে, মুখের পাট থেকে দেখলে হাইড্রাটাকে এরকম মনে হবে, ঠিক আছে। গেল। এবার আসে দেহকাণ্ডের মধ্যে কি আছে? কোষিকা, মুকুল এবং জরানাঙ্গ। এই জিনিসগুলো কোথায় আছে? দেহকাণ্ডের মধ্যে আছে, আমরা একটু আগে দেখছি। তাহলে হাইপোস্টোমের গোড়া থেকেই, তাহলে কোষিকার সৃষ্টি কোথা থেকে হবে? হাইপোস্টোমের গোড়া থেকে। কই থেকে? হাইপোস্টোমের গোড়া থেকে, মনে রাখতে হবে, হাইপোস্টোমের গোড়া থেকে। যদি কোনোদিন সৃজনশীলে আসে যে আঁকাও বন্ধু লেখো, তাহলে আমরা এভাবে লিখবো, হাইপোস্টোমের গোড়া থেকে 6 থেকে 10টি সূত্রাকার কোষিকা তৈরি হয়। 6 থেকে 10টি সূত্রাকার কি তৈরি হয়? কোষিকা তৈরি হয়। কোষিকায় কি আছে? নেমাটোসিস্ট ব্যাটারি আছে, ঠিক আছে, নেমাটোসিস্ট ব্যাটারি আছে, যে নেমাটোসিস্ট ব্যাটারির মধ্যে অনেকগুলো নেমাটোসিস্ট থাকে, একটা ব্যাটারির মধ্যে অনেকগুলো নেমাটোসিস্ট থাকে, ঠিক আছে। যেখানে নেমাটোসিস্ট ব্যাটারি আছে,
ব্যাটারি কেন বলছে, কারণ এখানে অনেকগুলো নেমাটোসিস্ট আছে, অনেকগুলো নেমাটোসিস্ট। নেমাটোসিস্টকে যে বলছিলাম ছোটো ছোটো গুড়ির মতো, যেটা সুতার মতো থাকে, এবারে দেশে শিকার করে। তাহলে এদের কাজ কি? এদের কাজ হচ্ছে খাবার সংগ্রহ, চলন এবং আত্মরক্ষা। তাহলে কোর্সিকার কাজ কি? কোর্সিকার কাজ হচ্ছে, কোর্সিকার কাজ, কোর্সিকার কাজ, কোর্সিকার কাজ এখানে লিখি, আচ্ছা এখানে লিখি কাজ। কোর্সিকার কাজ হচ্ছে চলন, আত্মরক্ষা এবং আহার। কারণ এই কোর্সিকা দিয়েই কিন্তু এভাবে ধরে এনে মুখের মধ্যে খাবারটা ঢুকাইছে। গেল। এবার মুকুল, মুকুলের মধ্যে মনে রাখবা গ্রীষ্মকালে পর্যাপ্ত আহার পেলে, এখানে এই দুটো কথা মনে রাখো। গ্রীষ্মকালে পর্যাপ্ত আহার পেলে মুকুল তৈরি হবে। গ্রীষ্মকালে পর্যাপ্ত আহার তৈরি হলে পেলে মুকুল তৈরি হয়। মুকুল নিয়ে সামনে আরও আলোচনা হবে। গ্রীষ্মকালে পর্যাপ্ত আহার পেলে বেশি হয়, এখানে একটা কথা লেখো, বেশি তৈরি হয়, বেশি তৈরি হয় মুকুল। নর্মালি এখন কি গ্রীষ্মকাল? বলো এখন কি কাল? শরৎ না, সরি হেমন্ত, শীত আসতেছে, আমি তো মুকুল দেখলাম আজকে। তো মুকুল তো শুধু গ্রীষ্মকালেই তৈরি হবে এমন না, গ্রীষ্মকালে বেশি হবে। গ্রীষ্মকালে কি হবে? বেশি হবে, যখন পর্যাপ্ত পরিমাণ আহার পাবে, খাবার টাবার বেশি পাবে। ঠিক আছে? এবং এটা একটা কী প্রক্রিয়া বলো তো? এটা কি প্রক্রিয়া? এটা একটা অযৌন প্রক্রিয়া। এটা একটা কি প্রক্রিয়া? এটা একটা অযৌন প্রক্রিয়া। এটা একটা কি প্রক্রিয়া? এটা হাইডার একটা অযৌন জনন পদ্ধতি। এটা একটা হাইডার অযৌন জনন পদ্ধতি। তারপর দেখো জননাঙ্গ। জননাঙ্গর ক্ষেত্রে মনে রাখবা হেমন্ত এবং শীতকালে, মানে যে এখনই টাইম, এখনই টাইম। তাহলে কখন? হেমন্ত ও শীতকালে, হেমন্ত ও শীতকালে, এই জন্য বলছে অস্থায়ী, সবসময় থাকে না। হেমন্ত ও শীতকালে দেহের ঊর্ধ্বাংশে, ঊর্ধ্বাংশে মানে উপরের দিকে কোণাকার, কোণাকার শুক্রাশয়, কোণাকার শুক্রাশয় এবং নিম্ন অর্ধেকে, অর্ধাংশে, নিম্ন অর্ধাংশে ডিম্বাকার বা চাকতি আকার, ডিম্বাকার বা চাকতি আকার বা গোলাকার ডিম্বাশয় তৈরি হবে, ডিম্বাশয় তৈরি হবে। গেল। শেষে আছে পাদচাকতি। দেহের নিম্ন প্রান্তে গোল চাপা চাকতির মতো যে অংশ, এটাকে পাদচাকতি বলে। পাদচাকতি থেকে আঠালো রস নিঃসৃত করে সে কোনো জায়গায় আটকায় থাকতে পারে। এখান থেকে সে বুদবুদ তৈরি করতে পারে, যাতে করে সে ভেসে থাকতে পারে কোনো জায়গায়। ঠিক আছে? এবং এতে সে গ্লাইডিং চলন করে। তাহলে পাদচাকতি থেকে মনে রাখবা নিম্ন প্রান্তে, নিম্ন প্রান্তে, নিম্ন প্রান্তে চ্যাপ্টা অংশ, এটা দিয়ে কি করে? এটা থেকে আঠালো রস দ্বারা সংযুক্তি করে সে কোনো কিছুতে, কোনো কিছুতে সে যদি সংযুক্ত থাকতে চায় তাহলে সে এখান থেকে আঠালো রস নিঃসরণ করে, আঠালো রস দ্বারা সে কোনো কিছুতে সংযুক্তি করে। তারপরে কি করে? কোনো তলে আটকায়, কোনো তলে আটকায়, বুদবুদ তৈরি করে ভাসে, বুদবুদ তৈরি করতে পারে এখান থেকে, বুদবুদ দিয়ে ভাসে এবং গ্লাইডিং চলন করে, গ্লাইডিং চলন। হোয়াট ইজ গ্লাইডিং চলন? গ্লাইডিং চলন হচ্ছে, আমরা দেখছি না যে বনে জঙ্গলে বা পাহাড়ে সে বিভিন্ন বাহিনীরা যখন গোলাগুলি করে তখন যে এইভাবে 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 মাটিতে গা ঘেসে 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 চলে, দেখছো না? দেখো তো মাটিতে গা ঘেসে 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 যে মুভমেন্ট করে, দেখছো কিনা বলো? এই যে এরকম দেখছো? হ্যালো, সাউন্ড নেই? কতক্ষণ ধরে সাউন্ড নেই? 10 মিনিট? হাই হাই, আমি তো টেরই পাইনি। আচ্ছা এটা একটু ফেসবুক থেকে একটু নিয়ে দেওয়া লাগবে, বুঝছো? 10 মিনিট ধরে পাই নাই। আমি রিপিট করবো না। দেখো গ্লাইডিং চলনটা বলি। গ্লাইডিং চলনটা কি? তোমরা দেখছো না অনেক সময়
যে বিভিন্ন মুভিতে বা ইয়েতে যে সেনাবাহিনীরা বা বিমান বাহিনী বা ইয়ারা এরকম এরকম মাটিতে গা ঘেসে 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 এরকম করে চলে, হ্যাঁ, এইটাকে বলে গ্লাইডিং চলন, গ্লাইডিং। তেমনি হাইড্রা কি করে, কোনো একটা তলের মধ্যে, ধরো পাতা, কোন ধরনের পাতা, এই যে ধরনের পাতা, এই ধরো সে পাতা, এই পাতার গায়ে তার এই যে পাদশক্তি ব্যবহার করে, এই যে পাদশক্তি, এই পাদশক্তি ব্যবহার করে, এরা তো মনে নাড়াইলে নড়ে যাবে, পাদশক্তি, পাদশক্তি ব্যবহার করে সে কি করবে, সে গ্লাইডিং মুভমেন্ট করবে, মানে এইখান থেকে এইদিকে, এইখান থেকে এইদিকে, এইদিকে আমি দেখাতে পারতেছি না, এভাবে দুলতে 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 এভাবে সামনে আগাবে, মানে এই যে এইভাবে এইদিক থেকে এইদিকে, যে এইভাবে এইভাবে ডলতে 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 সামনে আগাবে, পাকে এই তলের মধ্যে সেট করে, এটাকে গ্লাইডিং মুভমেন্ট বলে। একজন অনেকক্ষণ ধরে প্রশ্ন করতেছিল বা গ্লাইডিং মুভমেন্ট কি, এটা হচ্ছে গ্লাইডিং মুভমেন্ট, ঠিক আছে। তাহলে আমি আবার একটু রিকেপ করি, যে সে জননাঙ্গ তৈরি করবে হেমন্ত এবং শীতের দিকে, দেহের উপরের দিকে ওই যে কোণাকার যে জননাঙ্গটা তৈরি করছিল এটা, আর নিচের দিকে ডিম্বাকার বা গোলাকার স্থির জননাঙ্গ তৈরি করবে, এবং এটা অস্থায়ী, ঠিক আছে, এটা হচ্ছে অস্থায়ী। আর গ্লাইডিং মুভমেন্ট, আর পাদশক্তি কি, পাদশক্তি হচ্ছে দেহের নিচের দিকে যে পাটটা চাকতির মতো, চাকতির মতো চারটা, এখান থেকে সে 18 রস নিশ্চিত করতে পারবে, কোনো তলের সাথে আটকায় থাকবে, যে 18 রস নিশ্চিত করতে গেলে তো তাকে আটকায় থাকতে হবে, তাই না, 18 রস নিশ্চিত করতে গেলে কি করতে হবে, তাকে তো আটকায় থাকতে হবে, দেশে 18 রস নিশ্চিত করবে, আটকায় থাকবে, এবং এসে গ্লাইডিং চলন দেখাবে, গ্লাইডিং চলন। গ্লাইডিং চলন কি, ধর এই হচ্ছে আমার হাইড্রা, এটা হচ্ছে ধর কোনো পাতা, এই যে এইভাবে, যেভাবে চলবে, এটাকে গ্লাইডিং মুভমেন্ট বলবে, বুঝছি, ক্লিয়ার, মনে থাকবে, বলো। তাহলে হাইড্রার বেসিক গঠন আমাদের এখানে হয়ে গেল, হাইড্রার বেসিক গঠন আমরা এখানে পড়ে ফেলছি, ওকে। এবার এবার আমরা হাইড্রার ভ্রূণ স্তর দেখব, হাইড্রার ভ্রূণ স্তর সম্পর্কে একটু আমরা আলোচনা করব। খেয়াল করো, হাইড্রা যখন তৈরি হয়েছিল, হাইড্রা যখন তৈরি হয়েছিল তখন ভ্রূণের স্তর কয়টা ছিল বলো তো, এটা ছিল অ্যাক্টোডাম, এটা ছিল অ্যাক্টোডাম। মনে আছে কি নিরেরিয়া পর্ব কয় ভ্রূণস্তরী বলো, নিরেরিয়া পর্বর প্রাণীরা কয় ভ্রূণস্তরী, কয় ভ্রূণস্তরী নিরেরিয়া পর্বের প্রাণীরা, দ্বিভ্রূণস্তরী, এটা অ্যাক্টোডাম, এটা হচ্ছে অ্যান্ডোডাম, এটা হচ্ছে কি অ্যান্ডোডাম। মাঝখানে যে মেসোডাম থাকার কথা ছিল সেই মেসোডাম তার নাই, সেই মেসোডাম তার নাই, মেসোডামের বদলে কি আছে, মেজোগ্লিয়া, মেজোগ্লিয়া, মেসোডামের বদলে কি আছে, মেজোগ্লিয়া, এই যে এই জায়গাটায় মাঝ বরাবর, মাঝ বরাবর মেসোডাম নাই, মেসোডামের বদলে কি আছে, মেসোডামের বদলে আছে মেজোগ্লিয়া, কি আছে, মেজোগ্লিয়া, মেজোগ্লিয়া। এইটাকে যখন আমরা সোজা করে আঁকাবো তখন ব্যাপারটা এরকম হয়ে যাবে, এই হচ্ছে কোষগুলা, অ্যাক্টোডার্ম, অ্যাক্টোডার্ম যেটা কিনা পরবর্তীতে অ্যাপিডার্মিস বা বাইরের ত্বক তৈরি করবে হাইড্রার দেহে, খুবই সরল প্রজাতির প্রাণী হচ্ছে হাইড্রা, অ্যাক্টোডাম। এবং ভিতরের দিকে এটা তৈরি করবে গ্যাস্ট্রোডাম বা অ্যান্ডোডাম, গ্যাস্ট্রোডাম বা অ্যান্ডোডাম, গ্যাস্ট্রোডাম বা অ্যান্ডোডাম, এই যে ভিতর দিকে লাল পাটটা, কিন্তু কোনো মেসোডাম থাকবে না, মেসোডাম বলতে কিছুই তার মধ্যে নাই, মেসোডাম বলতে কিছু তার মধ্যে নাই, বরঞ্চ মাঝখানে কি থাকবে, জেলির মতো মেজোগ্লিয়া, জেলির মতো কি থাকবে, মেজোগ্লিয়া, এই যে জেলির মতো কি থাকবে, মেজোগ্লিয়া থাকবে, এই হচ্ছে মেজোগ্লিয়া, এটা কোনো কোষের স্তর না, ঠিক আছে। তাহলে বাইরে তার কি থাকলো, বাইরে থাকলো অ্যাক্টোডাম, অ্যাক্টোডার্ম, ভেতরে থাকলো কি অ্যান্ডোডার্ম, অ্যান্ডোডার্ম, মাঝখানে মেসোডার্ম নাই, কি তৈরি হয়েছে, মেজোগ্লিয়া, মেজোগ্লিয়া। আর গ্লিয়া শব্দটা আসছে কই থেকে, গ্লিয়া শব্দটা আসছে গ্লু বা আঠা বা সংযুক্তকারী, এই মেজোগ্লিয়া কি করবে, অ্যাক্টোডাম আর অ্যান্ডোডামকে আটকায় রাখবে, ঠিক আছে। এইখান থেকে যখন নতুন হাইড্রা তৈরি হবে, এইখান থেকে যখন নতুন হাইড্রা তৈরি হবে, বাচ্চা একটা হাইড্রা যখন তৈরি হবে তখন অ্যাক্টোডাম হাইড্রার দেহের বাইরের অংশ তৈরি করবে,
অ্যাক্টোডার্ম হাইড্রা দেহের বাইরের অংশ তৈরি করবে। দেহের বাইরের অংশ তৈরি করলো সে। দেহের বাইরের অংশ তৈরি করলো, বাইরের ত্বক তৈরি করলো, এবং কোর্সিকাতেও থাকবে। কোর্সিকা একটা একটা কোর্সিকা, দুইটা কোর্সিকা আঁকামো আমি, দুই দিকে দুইটা কোর্সিকা আঁকাই দিব জাস্ট। কোর্সিকা, কোর্সিকা, কোর্সিকাতেও আছে। এই ঠিক আছে, বেসিক হাইড্রা। এবং ভিতরের দিকে যেটা ছিল অ্যান্ডোডার্ম, সেই অ্যান্ডোডার্মটা কি তৈরি করবে? তার দেহের ভিতরের অংশ তৈরি করবে। দেহের ভিতরের অংশ, যে ভেতরের অংশে একটা ত্বকের মতো তৈরি করবে। এবং তোমাদের একটা কথা বলে রাখি, ভেতরের অংশে এই ত্বকটা পরিপাকে হেল্প করবে। কিসে হেল্প করবে? পরিপাকে হেল্প করবে। কিসে হেল্প করবে? পরিপাকে। এবং তোমরা বলো ভাইয়া, আমাদের বায়োলজি পড়ায় তো তোমাদের শিখাইছি, পরিপাক শব্দটা থাকলে ইংলিশে কোন কোয়ারটা থাকে বলো? ফুসফুস থাকলে থাকে পালমোনারি, কিডনি থাকলে রেনাল, আর পরিপাক থাকলে কোনটা থাকে বলো? পরিপাক থাকলে কোনটা থাকে? কোর্সিকাতেও থাকবে। হ্যাঁ, কোর্সিকাতে অ্যাক্টোডার্ম আর অ্যান্ডোডার্ম নামের দুটো অংশ থাকবে। অ্যান্ডো মানে ভিতরে, তাহলে ভিতরে স্তর তৈরি করবে। অসিজন্য থাকলে আমরা গ্যাস্ট্রো শব্দটা ব্যবহার করি, তাই না? গ্যাস্ট্রো, তাহলে এটা হবে গ্যাস্ট্রোডাম। খেয়াল করো, এখন একটা মজার জিনিস খেয়াল করো। এই যে আমরা যেটা আঁকাইলাম এর মধ্যে, এখন তো এটা অ্যাক্টোডাম, এটা কি অ্যাক্টোডাম বলা যাবে বলো? এটা কি অ্যাক্টোডাম বলা যাবে? ভাই অ্যাক্টোডাম তো হচ্ছে ভ্রূণের বাইরের স্তর, যখন সে ভ্রূণ অবস্থায় থাকে। গ্যাস অ্যান্ডোডাম তো হচ্ছে ভ্রূণের ভেতরের স্তর, যখন সে ভ্রূণে থাকে। এখন তো সে ভ্রূণ নাই, সে পরিপূর্ণ হাইড্রা হয়ে গেছে। এই জন্যে বাইরের স্তরটার নাম এখন দিতে হবে অ্যাপিডার্মিস। বাইরের স্তরটার নাম দিতে হবে কি? অ্যাপিডার্মিস। ডার্মা মানে ত্বক, আর অ্যাপি মানে বাইরে। ডার্মা মানে ত্বক, আর অ্যাপি মানে বাইরে, তাহলে এটা দেহের বাইরের ত্বক। আর ভেতরের দিকে ত্বকটাকে অ্যান্ডোডার্মিস বলতে পারতাম, বাট এখানে আমরা বলবো গ্যাস্ট্রোডার্মিস। কি বলবো? গ্যাস্ট্রোডার্মিস, কারণ ভেতরে এই অংশটা সে যে খাবারটা খাবে, সেই খাবার পরিপাকে হেল্প করবে। ভেতরের অংশটা সে যে খাবার খাবে, সেই খাবারটাকে পরিপাক করতে হেল্প করবে। অ্যান্ডোডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস, ঠিক আছে? আর এদের মাঝ বরাবর অবস্থান নিবে মেজোগ্লিয়া। এই যে মেজোগ্লিয়া, এই সেই মেজোগ্লিয়া। তাহলে মেজোগ্লিয়া এই দুটো অংশকে আঠার মতো লাগায় রাখবে। মেজোগ্লিয়া স্টিল আছে। মেজোগ্লিয়া কি করবে? দুটো অংশকে এরকম আঠার মতো, এরকম আঠার মতো লাগায় রাখবে। এবং দেখো, সরি 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 সরি, ছোট্ট একটা ভুলের কারণে আবার আগাইতে হবে। এই যে অ্যাক্টোডাম আর অ্যান্ডোডামের মাঝখানে মেজোগ্লিয়া। অ্যাক্টোডাম আর অ্যান্ডোডামের মাঝখানে মেজোগ্লিয়া। খেয়াল করো, অ্যাক্টোডাম আর অ্যান্ডোডামের মাঝখানে মেজোগ্লিয়া। অ্যাক্টোডাম অ্যান্ডোডাম মানে অ্যাপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস। অ্যাপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস এই দুটোর মাঝখানে মেজোগ্লিয়া। এই হচ্ছে মেজোগ্লিয়া। অ্যাপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে মেজোগ্লিয়া। তাহলে এই অংশটা হচ্ছে মেজোগ্লিয়া। মেসোগ্লিয়া। এখন ভাইয়া খেয়াল করছো, দেহের ভিতরে একটা বড় নালীর মতো তৈরি হয়ে গেছে, গহ্বরের মতো তৈরি হয়ে গেছে। খেয়াল করছো, এই যে এটা গহ্বর, এইটাই তো সেই গহ্বর। একটাই মুখ, মুখ একটাই, এই যে একটাই মুখ, এটাই মুখ, এটাই পায়ু। এই জন্য এটাকে মৌখিক আর বিমৌখিক বলে, ওরাল আর অ্যাবোরাল দুটাই বলে। এই সেই গহ্বর, যেই গহ্বরটা এদের কিন্তু সিলোম নাই, বাট এদের পরিপাক এবং সংবহন উভয় কাজই এখানে করবে। এই গহ্বরের ভিতরে এদের পরিপাক হবে, পরিপাক, এই জন্য গ্যাস্ট্রো। আর এই গহ্বরের মধ্যে এদের পানি সংবহন হবে, অর্থাৎ পানি ঢুকবে, এই জন্য ভাস্কুলার। গ্যাস্ট্রো ভাস্কুলার,
তাহলে এই জন্য এটাকে বলা হবে, এই গহ্বরটাকে বলা হবে পরিপাক সংবহন গহ্বর। এই গহ্বরটাকে কি বলা হবে? পরিপাক সংবহন গহ্বর। পরিপাক সংবহন গহ্বর, এই যে এটা পরিপাক সংবহন গহ্বর, বা ইংলিশে যদি আমি বলি গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, ক্যাভিটি মানে গহ্বর। এবং এই গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির নাম কি জানো এনিওয়ান? এই গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির নাম হচ্ছে সিলেন্টেরন। কি নাম? সিলেন্টেরন। এর মধ্যে আমরা জানি সিল মানেই গহ্বর, সিলেন্টেরন। তাহলে এই যে যে গহ্বর, এই গহ্বরটার নামই হচ্ছে সিলেন্টেরন, যেটা পরিপাক এবং সংবহন দুটা কাজই করবে। এটার ভিতরে খাবার পরিপাক হবে এবং এটার ভিতরেই পানি সংবহন হবে। পানি বিদ্যুৎ দিয়ে ঢুকবে, বের হবে। খাবার বিদ্যুৎ দিয়ে ঢুকবে, আবার ময়লা অংশ মুখ দিয়ে বের হয়ে যাবে। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টেরন। এবং নিউরেরিয়া পর্বের প্রাণীদের সিলেন্টেরন থাকে বলে একসময় তাকে সিলেন্টেরোটা নামে ডাকা হইতো। কি নামে ডাকা হইতো? সিলেন্টেরোটা নামে ডাকা হইতো। তাহলে এইখানে যে জিনিসগুলো পড়াইলাম, এই জিনিসগুলা যত না কনসেপ্ট, তারপরে এখানে যেগুলো আছে এগুলো কনসেপ্ট, এই পার্টটুকু কনসেপ্ট এবং এই পার্টটুকু হচ্ছে নলেজ। নলেজ যদি পরীক্ষায় সৃজনশীলে আসে তাহলে এই চিত্র আঁকানো লাগতে পারে, এই চিত্র। ঠিক আছে, নলেজ। আর গহ্বরটার নাম কি? সিলেন্টেরন। তাহলে এটা মেমোরাইজ, এটা হচ্ছে মেমোরাইজ। গহ্বরটার নাম কি? সিলেন্টেরন। এটা কি টাইপের গহ্বর? গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এটা মেমোরাইজ, এটা মেমোরাইজ, এটা কি? মেমোরাইজ। ঠিক আছে, ডান, জানলাম আমরা। দেখো এর পুরো গঠনটা দেখো, আমি আর আঁকাবো না, যেটুকু আঁকানোর দরকার ছিল আঁকাই দিছি। খেয়াল করো, এই যে এর পুরো দেহের বাইরের, এটা বাইরের অংশ, এটা ভিতরের অংশ। এই মাঝখানে সিলেন্টেরন নামক গহ্বর। এবং খেয়াল করছো সিলেন্টেরন গহ্বরটা কিন্তু কোর্সিকাতেও আছে। খেয়াল করছো সিলেন্টেরন গহ্বরটা কিন্তু কোর্সিকাতেও আছে। খেয়াল করছো কোর্সিকাতে কিন্তু সিলেন্টেরন গহ্বরটা আছে। সিলেন্টেরন গহ্বরটা কিন্তু কোর্সিকার ভিতরেও আছে। ওকে, কোর্সিকাতেও সিলেন্টেরন গহ্বরটা গেছে। এখন আমরা জিনিস খেয়াল করতেছি যে এই গহ্বরের অ্যাপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের কোষের মধ্যে পার্থক্য আছে। বিভিন্ন রকমের কোষ কারুকার্যত আঁকানো, বিভিন্ন রকমের কোষ কিন্তু এখানে আছে। কারণ আমরা জানি নিউরেরিয়া পর্বের প্রাণীরা কোষ টিস্যু মাত্রার প্রাণী, কোষ টিস্যু মাত্রার। এবং এইটাকে যদি আমি মাছ বরাবর এইভাবে কাটি, মাছ বরাবর এইভাবে কাটি, এই জায়গা বরাবর কেটে যদি আমি গোল করে দেখি, যে আগে বা মুখটাকে যেরকম গোল করে, তখন এরকম লাগবে দেখতে, এরকম দেখাবে তখন তাকে, এই এরকম দেখাবে তখন। মাছভাবে গোল করে কাটলে এরকম দেখাবে। এই যে এখানে তো সিলেন্টেরন গহ্বর, এই যে এই জায়গাটা হচ্ছে সিলেন্টেরন গহ্বর, যেটার ভিতরে খাবার পরিপাক হবে। আর এই বাইরের স্তর, এটা হচ্ছে বাইরের স্তর, আর এটা হচ্ছে ভিতরের স্তর। বাইরের স্তর আর ভিতরের স্তর। ঠিক আছে, এখন এখানে বিভিন্ন রকমের কোষ আছে। হাইড্রার এখানে বিভিন্ন রকমের কোষ আছে এই গহ্বরের মধ্যে। আমি তো এখানে সরাসরি আঁকাই ফেলছি, হাইড্রাকে বেসিকভাবে আঁকাইছি, কিন্তু এখানে অনেক রকমের কোষ আছে। তা আমি একটু দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে সাদা অংশ, সাদা অংশ মানে হচ্ছে অ্যাপিডার্মিস, এবং লাল অংশ মানে হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। লাল অংশ মানে হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। আর মাঝখানে মেসোগ্লিয়া, মেসোগ্লিয়াটা আঁকাইতাম নীল দিয়ে, মেসোগ্লিয়াটা তো নীল দিয়ে আঁকাইলাম আমি। ওকে, এরকম তিনটা। ঠিক আছে, এখন দেখো কোষগুলা কেমন হয়। এদের দেহের বাইরের দিকে, এদের দেহের বাইরের দিকে মানে এখানে তো অনেক রকমের কোষ আছে। হ্যাঁ, যেহেতু এটা কোষ টিস্যু মাত্রার পানি, কি মাত্রার পানি? কোষ টিস্যু মাত্রার পানি। তো এদের দেহের বাইরের দিকে এরকম কিছু কোষ থাকবে, এরকম কিছু কোষ থাকবে। এগুলোকে বলা হবে পেশি আবরণী কোষ। দেহের এই বাইরে বাইরে বরাবর থাকবে, এগুলোকে বলা হবে পেশি আবরণী কোষ। এগুলো দেহের আবরণ তৈরি করবে। দেহের আবরণ তৈরি করবে, এটা হচ্ছে পেশি আবরণী কোষ। ঠিক আছে, যেহেতু কোষ তাহলে অবশ্যই তার নিউক্লিয়াস থাকবে। যেহেতু কোষ বলছি তাহলে অবশ্যই তার নিউক্লিয়াস থাকবে, এই তার নিউক্লিয়াস। এগুলো হচ্ছে পেশি আবরণী কোষ, বাইরের দিকে আবরণ তৈরি করছে। এখন দেখো আমি তোমাদের একটা কথা বলছিলাম, হাইড্রাকে আমি যখন স্পর্শ করছিলাম কোনো কাঠি দিয়ে, তখন সে এরকম চুপসে গেছিল, চুপসে গেছিল, রাইট? তো চুপসে যাওয়ার পিছনে কারণ হচ্ছে তার দেহে এরকম সংবেদী কোষ থাকে, এরকম সংবেদী কোষ, এই সংবেদী কোষ, এরকম লোম থাকে এরকম,
এগুলো হচ্ছে কি কোষ? সংবেদী কোষ। এই যে সংবেদী কোষ, এগুলো হচ্ছে সংবেদী রোম, সংবেদী রোম, এই যে রোম, এগুলাকে বলা হয় সংবেদী কোষ। কি কোষ? সংবেদী। সে উদ্দীপনার ভিতরে নিয়ে যেতে পারে এবং এর একটা ব্রাঞ্চ ভিতর দিকে যায়, ভিতর দিকে যায়, মেসোগ্লিয়া বরাবর যায়। এই যে মেসোগ্লিয়া বরাবর গেছে, এগুলো কি কোষ? সংবেদী কোষ। এবং সংবেদী কোষটা ভেতর দিকে এসে, ভেতর দিকে এসে তৈরি করবে স্নায়ু কোষ। এই যে ভেতর দিকে যুক্ত হবে কার সাথে? স্নায়ু কোষের সাথে। এই যে স্নায়ু কোষ ভেতর দিকে যুক্ত হবে কার সাথে? স্নায়ু কোষের সাথে। এই যে স্নায়ু কোষ, স্নায়ু কোষের সাথে। এই স্নায়ু কোষটা মেজোগ্লিয়ার গা ঘেঁষে থাকবে। এই যে স্নায়ু কোষ, স্নায়ু কোষটা মেজোগ্লিয়ার গা ঘেঁষে থাকবে। তাহলে মেজোগ্লিয়াটা এখন একটু দিয়ে দিই, দাঁড়াও, মেজোগ্লিয়াটাকে দিয়ে দিই। এই যে মেজোগ্লিয়া, এই যে মেজোগ্লিয়া, মেজোগ্লিয়া। মেজোগ্লিয়া অংশে গা ঘেঁষে থাকবে এই কোষগুলা। মেজোগ্লিয়া অংশে গা ঘেঁষে থাকবে এই কোষগুলা। ঠিক আছে? কি কোষ এগুলো? এগুলো হচ্ছে কি? স্নায়ু কোষ। তো স্নায়ু কোষ কার এক্সটেনশনে তৈরি হইলো? স্নায়ু কোষ কিন্তু সংবেদী কোষের যে উদ্দীপনাগুলো ভেতরে নেওয়ার জন্য, ভেতর পর্যাপনা করার জন্য তৈরি হলো। এই কারণে কিন্তু হাইড্রাকে যখন আমি টাচ করছিলাম তখন সেরকম চুপ হয়ে গেছিল। ঠিক আছে? এরকম করে কি হয়ে গেছিল? চুপসাই গেছিল। ঠিক আছে? চুপসাই গেছিল। গেল। এবার দেখো পেশি কোষ গেল, কোষ গেল। এবার দেখো সে যখন মুখের ভিতর খাবার ঢুকেছে, আমি কি বললাম? সে 18 রস নিঃসরণ করছে, তাই না? 18 রস নিঃসরণ করছে। এই জন্য বাইরের দিকে এই যে কিছু কিছু কোষ থাকবে যা তাদের থেকে বিভিন্ন রকম 18 রস নিঃসৃত করতে পারবে। তাহলে এগুলা পেশিয়াবহনী কোষের সাথে সংযুক্ত অবস্থায় থাকবে, যারা তাদের থেকে বিভিন্ন রকম 18 রস নিঃসরণ করতে পারে। মানে পেশিয়াবহনী যে কোষগুলা যেগুলো আমি বললাম, সেগুলোর মধ্যে কিছু কিছু কোষ এরকম মিউকাস ক্ষরণ করতে পারবে। কি ক্ষরণ করতে পারবে? মিউকাস ক্ষরণ করতে পারবে। যে এরকম ডট 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 দিয়ে দাও, যে এরকম ডট ডট দিয়ে দাও, তার মানে বোঝা যাচ্ছে এগুলো মিউকাস ক্ষরণ করতে পারে। তারপর তো দুই একটা তুমি এখানে আঁকাও দিতে পারো, যে এরকম মিউকাস ক্ষরণ করতে পারবে। মিউকাস, মিউকাস মানে কি? পিচ্ছিল পদার্থ। তো এগুলো হচ্ছে কি? গ্রন্থি কোষ। এগুলো কি কোষ? গ্রন্থি কোষ, যেগুলো পিচ্ছিল পদার্থ ক্ষরণ করতে পারে। ঠিক আছে? ওকে, গেল। এরপরে দেখো এইখানে এক প্রকার কোষ আছে যেটা শিকারী কোষ, যেটাকে বলে শিকারী কোষ। এই দেখো এরকম শিকার করে এই কোষ দিয়ে, শিকার করে এই কোষ দিয়ে। এই কোষের নাম হচ্ছে নিউরোসাইট কোষ। মনে আছে ওই যে নেমাটোসিস ব্যাটারি? এই যে শিকার করে এই কোষ দিয়ে। এই কোষ দিয়ে সে কি করে? শিকার করে, এরকম এরকম শিকার করে, এরকম শুয়ের মতো থাকে। এই শুয়ে কিছু গুতা লাগলে সুইটাকে, সুতা ভিতরে সুতা থাকে, সুতাকে নিক্ষেপ করে দেয়, নিক্ষেপ করে শিকারটাকে ধরে। এই কোষগুলোর নাম হচ্ছে শিকারী কোষ বা নিউরোসাইট কোষ। এবং মাথায় রাখতে হবে হাইড্রা নিজেকে কি করতে পারে? নিজের সংখ্যা বাড়াইতে পারে। তুমি কাটে ফেলে সেখান থেকে নতুন হাইড্রা হয়ে যায়। কেমনে হয়? কিসের কারণে হয়? একটা ম্যাজিক কোষের কারণে। কিসের কারণে? ম্যাজিক কোষ। তার একটা ম্যাজিক কোষ থাকবে, যে ম্যাজিক কোষের নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। কি কোষ? ইন্টারস্টিশিয়াল কোষ। এই দেখো ফাঁকে ফাঁকে থাকবে, ফাঁকে ফাঁকে, এই যে ফাঁকে ফাঁকে, ফাঁকে ফাঁকে একটা ম্যাজিক কোষ থাকবে। এই ম্যাজিক কোষের নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ এটা এক ধরনের স্টেম কোষ। এটা অন্য যে কোনো কোষে পরিণত হতে পারে। এটা অন্য যে কোনো কোষে পরিণত হতে পারে। ধরো একটা একটা পেশিয়াবনী কোষ ক্ষয় হয়ে গেল, ইন্টারস্টিশিয়াল কোষ এই পেশিয়াবনী কোষে পরিণত হয়ে যাবে। এটা একটা স্টেম কোষ। হ্যাঁ, এরকম চারিদিকে অনেক ইন্টারস্টিশিয়াল কোষ থাকবে, অসংখ্য ইন্টারস্টিশিয়াল কোষ চারিদিকে থাকবে। এগুলোর নাম কি? ইন্টারস্টিশিয়াল কোষ। ঠিক আছে, গেল। তাহলে এবার সেম জিনিসগুলো আমরা ভিতরে পাবো, সেম জিনিসগুলো এখন আমি ভিতরে পাবো, ভিতরে পাবো সেম জিনিসগুলো। কেমনে পাবো? আমার এখানে লাল রংটাকে মুছতে হবে। দেখো এই সেম কোষগুলো আমরা ভিতরে পাবো একটু অন্যভাবে। খেয়াল করো, এইখানেও থাকবে পেশিয়াবনী কোষ, বা সেটা পরিপাকে হেল্প করবে। দেখো এটা সিলিন্ড্রন গহ্বর, পরিপাকে হেল্প করবে। এই জন্যে এই কোষের নাম হবে পুষ্টি কোষ। এই কোষের নাম হবে কি? পুষ্টি কোষ। এই ভিতরের দিকে এটা ভিতরের পেশি তৈরি করবে না, ভিতর দিকে তোর পেশি তৈরি করার দরকার নেই। ভিতর দিকে পরিপাকে হেল্প করবে। কিসে হেল্প করবে? পরিপাকে হেল্প করবে। এই জন্য এই কোষগুলো এখন নাম হয়ে গেল পুষ্টি কোষ। কি কোষ? পুষ্টি কোষ। কি কোষ? পুষ্টি কোষ। সে কিসে হেল্প করবে? সে পরিপাকে হেল্প করবে। এই জন্য এই কোষগুলোর নাম হয়ে গেল পুষ্টি কোষ। এই যে এই কোষগুলোর নাম হয়ে গেল পুষ্টি কোষ, পরিপাকে হেল্প করবে তাই পুষ্টি কোষ। এই পুষ্টি কোষের মধ্যে ফাঁকে ফাঁকে থাকবে সংবেদী কোষ। তাহলে এখানেও কি থাকবে? সংবেদী কোষ থাকবে। এখানেও কি থাকবে? সংবেদী কোষ থাকবে।
যাতে করে ভেতরের খাবারের কি অবস্থা, পরিপাক হচ্ছে কিনা ঠিক মতো, এটা যাতে স্নায়ুকোষের কাছে পাঠাইতে পারে, স্নায়ুকোষের কাছে পাঠাইতে পারে। তাহলে এরও কিছু স্নায়ুকোষ থাকবে, এরও কিছু স্নায়ুকোষ থাকবে, খেয়াল করো। এই যে এই হচ্ছে সংবেদী কোষ, এইগুলো স্নায়ুকোষের সাথে মিলিত হবে। তার মানে ভেতরের স্তরেও কিছু স্নায়ুকোষ থাকবে, ভেতরের স্তরে কিছু স্নায়ুকোষ থাকবে, যাতে করে একটা স্নায়ু জালক ভিতরে তৈরি হয়। তারপরে কি থাকবে, এখানেও গ্রন্থিকোষ থাকবে, যেখান থেকে বিভিন্ন রকমের এনজাইম টেনজাইম ক্ষরণ হবে, যাতে করে পরিপাক হইতে পারে। এখানেও কি থাকবে, গ্রন্থিকোষ থাকবে, যাতে করে ভিতরে এনজাইম ক্ষরণ হয়। এবং সবশেষে এখানেও থাকবে ম্যাজিক কোষ, এখানেও থাকবে ম্যাজিক কোষ। এগুলো ভিতরে যদি কোনো কোষের ঘাটতি হয়, সে যাতে সেই কোষটা তৈরি করে দিতে পারে। ভিতরে যাতে কোনো কোষের ঘাটতি হয়, সে যাতে সেই কোষটা তৈরি করে দিতে পারে। এই হচ্ছে ভিতরের কোষ, এইভাবে তার পুরো দেহটা তৈরি। এই মাঝখানে সিলেন্ট্রন গহ্বর, এই জিনিসটাই এখানে আঁকানো, এখানে আঁকানো। এটা এই মাঝখানে এই বরাবর কেটে ভিতরে আমি এইভাবে দেখছি, ধরো এরকম ছিল হাইড্রাটা, এই বরাবর কাটলাম, কেটে তোমার এইভাবে দেখাইলাম, ঠিক আছে, গেল। এখন তাহলে এই কোষগুলো এখানে আছে। এখন তাহলে যেটা সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে কোন জায়গায় কোন কোষ আছে। এই দেখো, এই যে বাইরের স্তর, এই যে ভেতরের স্তর, মাঝখানে মেসোগ্লিয়া, আমরা নেক্সট দিন পড়বো, মাঝখানে মেসোগ্লিয়া, এই যে পেশি কোষ, এই যে ইন্টারস্টিশিয়াল কোষ, এই যে সংবেদী কোষ, সংবেদী রোম, এই যে এটা গ্রন্থি কোষ, এই যে এই যে নিউরোসাইট কোষ, এই যে ম্যাজিক কোষ বা ইন্টারস্টিশিয়াল কোষ। ভেতরের দিকে যাও, এই যে মেজোগ্লিয়া, এই যে ভিতরে স্নায়ু কোষ, স্নায়ু জালক তৈরি করছে, স্নায়ু কোষ বাইরেরও আছে ভিতরেরও আছে। এই যে এইগুলো হচ্ছে পুষ্টিকোষ, পুষ্টিকোষ। এই যে এইগুলো হচ্ছে সংবেদী কোষ, যেটা এই ভিতরে গেছে। তাহলে সংবেদী কোষ বাইরেও আছে ভিতরেও আছে, এখানেও স্নায়ু কোষ আছে ভিতরেও স্নায়ু কোষ আছে। এই যে ইন্টারস্টিশিয়াল কোষ, আর এই যে হচ্ছে গ্রন্থি কোষ ভিতরে পরিপাক করার জন্য। তাহলে গ্রন্থি কোষ বাইরেও আছে ভিতরেও আছে, একই জিনিস। তাহলে এখন এই জিনিসটাই আমরা এখন লিখবো যে কোনখানে কোন কোষ আছে, কোনখানে কোন কোষ নেই। এটা আমাদের লাস্ট টপিক, ঠিক আছে। অন্তর্গঠন কোষ সমূহ, কোষ সমূহ, অ্যাপিডার্মিস, অ্যাপিডার্মিসের কোষ সমূহ। এই জায়গাটা মেমোরাইজের জন্য মাস্টার ইম্পর্টেন্ট, মেমোরাইজের জন্য মাস্টার ইম্পর্টেন্ট। এখন যেটা পড়াচ্ছি মেমোরাইজের জন্য মাস্টার ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রচুর এমসিকিউ আসছে যে কোনটা কোন জায়গার কোষ, কোনটা কোন জায়গার কোষ। চিত্র এটা মুখস্থ না করলেও চলবে, বাট এখন যেটা পড়াচ্ছি এটা মেমোরাইজের জন্য মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোষ সমূহগুলোর নাম, কোষগুলোর নাম, কোষ সমূহ গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস মানে ভিতরের স্তর, কারণ এখানে পরিপাক হয়, এই জন্য এটা গ্যাস্ট্রোডার্মিস। বাইরের কি কি কোষ ছিল, কি কি কোষ ছিল, পেশি আবরণী কোষ, এই যে এইগুলা। এটাই ভিতর দিকে কি কোষ হয়ে গেছে, পুষ্টি কোষ হয়ে গেছে। ভিতর দিকে ঢুকে এটার নাম কি হয়ে গেছে, ভিতর দিকে যেগুলো তৈরি হয়েছে এটার নাম পুষ্টি কোষ, কারণ ভিতর দিকে পেশি তৈরি করার দরকার নেই, ভিতর দিকে পরিপাক হবে। তারপরে তারপরে কি, গ্রন্থি কোষ। বাইরে থেকে আঠালো রস নিঃসরণ করার জন্য গ্রন্থি কোষ। আঠালো রস পাদচাকতির দিকে তৈরি করতে হবে। যে পাদচাকতিতে আঠালো রসটা কই থেকে আসে, গ্রন্থি কোষ থেকে আসে। মুখের ভিতর ঢুকানোর সময়, গলদ করানোর সময় আঠালো রস কই থেকে আসে, গ্রন্থি কোষ থেকে আসছে। এবং ভিতর দিকেও থাকবে গ্রন্থি কোষ, ভিতর দিকেও থাকবে গ্রন্থি কোষ। কিন্তু ভিতর দিকে গ্রন্থি কোষ শুধু আঠা না, আঠার পাশাপাশি পরিপাক এনজাইমও ক্ষরণ করবে, কারণ ভিতর দিকে পরিপাক হইতে হবে। যে এই ভিতরে এখানে কিন্তু খাবারটা পরিপাক হবে, এই সিলেন্টন গহ্বর, এখানে কিন্তু খাবারটা পরিপাক হবে। এই যে এই গহ্বরের ভিতরে খাবারটা পরিপাক হবে, ওকে। তারপরে কি কোষ, তারপরে আমরা পাইছি সংবেদী কোষ, সংবেদী কোষ ও স্নায়ু কোষ, দুটোই পাইছি আমরা বাইরে। সংবেদী কোষ পাইছি এবং স্নায়ু কোষ পাইছি, ভেতরেও আমরা এটা পাইছি, সংবেদী কোষ ও স্নায়ু কোষ। সংবেদী কোষ কি করছে, এদের সংবেদী কোষ বাইরের উদ্দীপনা পর্যালোচনা করার জন্য ভিতরে নিয়ে গেছে। ওই যে বললাম, আমি কিছু তাকে স্পর্শ করলে সেরকম ছোট হয়ে গেছিল, তাকে যদি কোনো খাবার বা কোনো শিকার স্পর্শ করে সেটাকে সে বুঝবে, কেমনে বুঝবে, সংবেদী কোষ দ্বারা বুঝবে, এই উদ্দীপকটা ভিতরে যাবে। আর স্নায়ু কোষ সেটাকে পর্যালোচনা করবে বোঝার জন্য যে আসলে এই খাবারটা আমি খাবো নাকি দূরে যাব, ঠিক আছে। সংবেদী কোষ আর স্নায়ু কোষ। তাহলে সংবেদী কোষ উদ্দীপনা বাইরে থেকে নিয়ে ভেতরে যায়, স্নায়ু কোষের কাছে যায়, আর অথবা ভেতরের উদ্দীপনা নিয়ে স্নায়ু কোষের কাছে যায়। ভিতরে খাবার ঠিক মতো পরিপাক হচ্ছে নাকি না এটাও তো বোঝা লাগবে, তাই না। এটা বোঝার জন্য ভিতরের সংবেদী কোষ থেকে উদ্দীপনা স্নায়ু কোষের কাছে আসে, স্নায়ু কোষ পর্যালোচনা করে। তারপর আছে ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, যেটাকে আমরা ম্যাজিক কোষ বলি। এটা অন্য যে কোনো কোষে পরিণত হতে পারে, এটা ভিতরেও থাকে বাইরেও থাকে। ইন্টারস্টিশিয়াল কোষ, ভিতরে থাকে বাইরেও থাকে। এখন দেখো যে কোষের নাম লিখবো, আমি অন্য কালার দিয়ে লিখতেছি, সেটা হচ্ছে নিডোসাইট কোষ।
নিডোসাইট কোষ। বলো তো এটা কোনটা? বলতো এখানে কোন কালার দিয়ে নিডোসাইট কোষটা আঁকাইছে দেখি তো, কুইকলি বলো। এখানে কোন কালার দিয়ে নিডোসাইট কোষগুলো আঁকানো হয়েছে? শিকারী কোষ বলো কোনগুলা? লাল, এক্স্যাক্টলি। শিকার দেহের বাইরে থাকে না ভিতরে থাকে বলো? শিকার দেহের বাইরের দিকে থাকে মানে ভিতরের দিকে থাকবে? বাইরের দিকে থাকবে। তাহলে শিকারী কোষ বাইরে থাকবে না ভিতরে থাকবে? শুধু বাইরে থাকবে। এই জন্য এই নিডোসাইট কোষ শুধুমাত্র অ্যাপিডার্মিসে থাকবে, শুধুমাত্র বাইরের দিকে থাকবে, ভেতর দিকে নিডোসাইট কোষ থাকবে না। আরেকটা জিনিস আমরা একদমই বলি নাই, সেটা কি বলতো? খেয়াল করো, এইখানে কোনো জননাঙ্গ, এই যে এখানে এটা হচ্ছে জননাঙ্গ, শুক্রাশয়, এটা হচ্ছে ডিম্বাশয়। খেয়াল করো, এটা শুক্রাশয়, এটা ডিম্বাশয়, অস্থায়ী জননাঙ্গ এটা। তাহলে শুক্রাশয় ডিম্বাশয় কি দেহের যে কোনো জায়গায় পাবা? ধরো তুমি এইখান থেকে কাটলা, এখান থেকে কাটলেও কিন্তু এই সেম জিনিসগুলোই তুমি পাবা। এখান থেকে যদি কাটো, কোষিকা পর্ব তুমি যদি কাটো, সেম জিনিসগুলো কিন্তু তুমি পাবা। কিন্তু দেখো, কোষিকা বরাবর কাটলে বা এই বরাবর কাটলে তুমি শুক্রাশয় বা ডিম্বাশয় পাইছো? ইয়েস অর নো বলো? তুমি ধরো কোষিকা বরাবর কাটলে অথবা এই বরাবর কাটলে, এখানে কোনো শুক্রাশয় বা ডিম্বাশয় আছে? ইয়েস অর নো? কোনো শুক্রাশয় বা ডিম্বাশয় নাই। এই জন্য আমি চিত্রের মধ্যে শুক্রাশয় বা ডিম্বাশয় কোনো কোষ আঁকাই নেই। আমি যদি এই বরাবর কাটতাম তাহলে হয়তো বা শুক্রাশয় ডিম্বাশয় পেলেও পেতে পারতাম, যদি সেটা শুক্রাশয় ডিম্বাশয় ধারণ করে। কারণ আমরা জানি শুক্রাশয় ডিম্বাশয় এটা অস্থায়ী যৌনাঙ্গ, সবসময় থাকে না, এই জন্য নাই। এই জন্য আমরা চিত্রের মধ্যে কোনো কি কোষ দিই নেই, কোনো জনন কোষ দিই নেই। তাহলে আমি লিখে রাখবো জনন কোষ থাকে, জনন কোষ থাকে, বা চিত্রের মধ্যে দেওয়া লাগবে না। এখন দেখো, জনন কোষ দেহের বাইরের দিকে থাকবে না ভেতরের দিকে থাকবে? অবশ্যই বাইরের দিকে থাকবে। দেহের ভিতরে তো আর জনন হবে না, বাইরের দিকেই হবে, বাইরে থেকেই শুক্রাণু মণি তৈরি হবে। ক্লিয়ার? মাথায় থাকবে। তাহলে এই দুটা কোষ। ও আরেকটা জিনিস, তুমি অনেকে দেখে ভাবতেছো যে এর দেহে শুক্রাশয় আছে ডিম্বাশয় আছে, তাহলে কি এরা স্বনিষেক করে? না, এটা স্বনিষেক করে না। একটা দেহ থেকে আসে শুক্রাণু আরেকটা দেহের ডিম্বাণু মিলিত হয়, তার নিজের দেহের শুক্রাণু ডিম্বাণু কখনো মিলিত হয় না। ঠিক আছে, মাথায় রাখতে হবে। তাহলে তাহলে কোনখানে কোন কোষ থাকে ভাই? আমি আবারও বলতেছি, এটা যদি না পারো তাহলে তোমার লাইফ হাইড্রাতে বৃথা। ঠিক আছে, জানতেই হবে। তাহলে হাইড্রার দেহের অ্যাপিডার্মিসের কোষগুলা পেশিয়াবনী কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ, স্নায়ু কোষ, জনন কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, নিউরোসাইট কোষ। সেমগুলো এখানে পেশিয়াবনী কোষটার নাম হয়ে যাবে পুষ্টি কোষ, স্নায়ু জনন কোষ আর নিউরোসাইট কোষ থাকবে। সংবেদী কোষ স্নায়ু কোষ এক না রে বাবা। সংবেদী কোষ বাইরের উদ্দীপনা নিয়ে স্নায়ু কোষের কাছে যায়, অথবা ভিতরের উদ্দীপনা নিয়ে স্নায়ু কোষের কাছে যায়। এদের কাজ হচ্ছে উদ্দীপনাটা নিয়ে যাওয়া। উদ্দীপনাটা ভালো না মন্দ, খাবো কি খাবো না, সেটা পর্যালোচনা করে স্নায়ু কোষ। অর্থাৎ স্নায়ু কোষকে ধরে নাও এর ব্রেন হিসাবে, এর তো সরাসরি ব্রেন নাই, স্নায়ু জালক আছে, ব্রেন হিসাবে। আর এই সংবেদী কোষগুলো হচ্ছে ব্রেনের কাছে উদ্দীপনা নিয়ে যাওয়ার একটা মাধ্যম। ক্লিয়ার? ডান। এই যে বাইরের কোষ আর ভিতরের কোষ। তো এটা দিয়ে আমরা নেক্সট দিন পড়বো, এটা দিয়ে আমরা নেক্সট দিন পড়বো। অর্থাৎ আমরা যদি এইটুকু অংশ কাটি, আমরা যদি এইটুকু অংশ কাটি, এইটুকু অংশ যদি কাটি হাইডার, তাহলে আমরা এরকম অংশটা পাবো, এই যে এই অংশটুকু পাবো, এই অংশটুকু পাবো। এটা আমরা নেক্সট দিন পড়বো, যে আমরা কাইটা কিভাবে এই জিনিসটা পাচ্ছি, কাইটা কিভাবে এটা পাচ্ছি, এটা আমরা নেক্সট দিন পড়বো, যে হাইডার দেহকে কাটলে আমরা কিভাবে এরকম ভিতরের অংশটা পাচ্ছি। আমরা আপাতত বাইরে থেকে দেখলাম। ঠিক আছে, ডান। এখন যাও না, যাও না, আজকে পুরো পড়াটা রিক্যাপ করবো আমি। অবশ্যই আজকে ক্লাসটা কেমন লাগলো, ক্লাসে একটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে তুমি অবশ্যই জানাই দেবে ক্লাসটা কেমন লাগছে। অবশ্যই জানাবা, অবশ্যই প্লিজ, রিকোয়েস্ট তোমাদের কাছে, যেহেতু নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, তোমার বন্ধু বান্ধবরা জানুক, তারাও যুক্ত হোক। ঠিক আছে, আসো, খেয়াল করো। তাহলে আজকে কি কি পড়লাম? কিছু কনসেপ্ট নিছি, কনসেপ্টে ঢুকলাম না। যেটা জানলাম যে হাইড্রার আবিষ্কারক হচ্ছে, নামকরক হচ্ছে লিনিয়াস, লিনার ট্র্যাপ, লিনিয়াস নামকরণ, ট্র্যাপ ট্রেমলে কি করছে, পুনরুৎপত্তি ক্ষমতা লক্ষ্য করছে। পুনরুৎপত্তি ক্ষমতার পিছনে কারণ কি? এই ইন্টারস্টিশিয়াল কোষ। তারপর আমরা কি দেখছি? তারপর দেখছি আমরা আমাদের টোটাল 40 রকমের হাইড্রা আছে, এর মধ্যে বাংলাদেশে 4 রকমের হাইড্রা পাওয়া যায়। হাইড্রা ভালগেরি, যার কোনো বর্ণ নেই বা বাদামি বর্ণ মতো হয়ে থাকে। ক্লোরোহাইড্রা ভিডিসেপ, এটা সবুজ বর্ণের। হাইড্রা ফুস্কা, এটা হচ্ছে বাদামি বর্ণের। এবং এটা জানাচ্ছি হাইড্রা কি পড়ছি, হাইড্রা গ্যানগেটিকা, এটা বর্ণ হচ্ছে গোলাপি বর্ণের। ঠিক আছে, আর কোনটার কতগুলো কোর্সিকা থাকে এটা যদি একটু পড়ে দিতে পারে তাহলে খুব ভালো। তারপর আমরা জানলাম হাইড্রার শ্রেণীবিন্যাস কি, অ্যানিমিলিয়া রাজ্য, নিডারিয়া পর্ব, হাইড্রোজোয়া, হাইড্রোইডা, হাইডিডি, হাইড্রা এবং তার 40টা প্রজাতি। কেন কোনটাকে কি বলে এটাও আমরা দেখছি, পলিপ কেন, মেডুসাতে কেন, কোনটা কি। ঠিক আছে, এটা আমরা দেখলাম। আচ্ছা, তারপরে হচ্ছে পলিপ মেডুসা সম্পর্কে আমার ধারণা আছে এবং এটা আমরা মুখস্থ করবো। আচ্ছা, হাইড্রোইডা,
হাইড্রোইডের মিনিংটা আমি তোমাদেরকে বলি নাই, হাইড্রোইডের মিনিংটা একটু মিস করে গেছি। হাইড্রোইডির মিনিং হচ্ছে কি, সে হচ্ছে এককভাবে বসবাস করে, এই জন্য এটা আমি বলতে ভুলে গেছি, সে এককভাবে বসবাস করে, এককভাবে বসবাস করে, এককভাবে বসবাস করে, এই জন্য হচ্ছে হাইড্রোইডি। আর হাইড্রা তো হচ্ছে তার পুনরুৎপত্তি ক্ষমতার কারণে, পুনরুৎপত্তি ক্ষমতার কারণে। তারপর আমরা পলিপ মেডুসা নিয়ে আলোচনা করছি। তারপর আমরা হাইড্রা কিভাবে সংযুক্ত থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। হাইড্রা কোথায় কোথায় পাওয়া যায়, সে হচ্ছে কম স্রোতযুক্ত পরিষ্কার পানিতে হাইড্রা থাকে, ঠিক আছে। নিমজ্জিত লতা পানিতে সে আঁকড়ে ধরে রাখে, পাদচাকতি দ্বারা সংযুক্ত করে থাকে, হেলে দুলে থাকতে পারে। সে মাংসাশী, সে আর্থ্রোপোডা পর্বের সাইক্লোপস ড্যাফিনি এদেরকে খায়। সে ব্যাপনের মাধ্যমে তার দেহের গ্যাসের আদান প্রদান করে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তারপর আমরা কি দেখছি, তার গঠনটা দেখছি, তার দেহের তিনটা অংশ, হাইপোস্টোম, দেহকাণ্ড এবং পাদচাকতি, ঠিক আছে। হাইপোস্টোমের ক্ষেত্রে বলছি এখানে কি থাকে, এখানে এটা সংকোচন প্রসারণশীল মোচাকৃতির, এখানে অনেক কোষ থাকে, এখানে গ্রন্থি কোষ অনেক বেশি থাকে, যার কারণে মিউকাস গ্রহণ করতে পারে, গিলতে পারে, এবং এখানে মুখচ্ছিদ্র থাকে। দেহকাণ্ডের মধ্যে তিনটা অংশ পাইছি আমরা, কোর্সিকা থাকে 6 থেকে 10টা বা আরও বেশি থাকতে পারে, এখানে অস্থায়ী যৌনাঙ্গ থাকে, এবং এখান থেকে মুকুল তৈরি হয়। মুকুল তৈরি হয় হচ্ছে যখন সে পর্যাপ্ত পরিমাণ খাবার পায়, গ্রীষ্মকালে বেশি হয়, হেমন্ত শীতকালে সে যৌনাঙ্গ তৈরি করে, অস্থায়ী যৌনাঙ্গ, উপরের দিকে কোনাকার শুক্রাশয়, নিচের দিকে ডিম্বাকার গোলাকার ডিম্বাশয় তৈরি করে। আর কোষিকার ক্ষেত্রে আমরা জানছি কোষিকার মধ্যে নেমাটোসিস ব্যাটারি থাকে, এর মধ্যে অনেক নেমাটোসিস থাকে, যেটা শিকার ধরার কাজে, আত্মরক্ষার কাজে, চলাচলের কাজে ব্যবহার হয়। পাদচাকতি কি, এটা চ্যাপ্টা চাকতির মতো একটা অংশ, এখানে অনেক গ্রন্থি কোষ থাকে, যে বাইরের দিকে গ্রন্থি কোষটা এখানে অনেক বেশি থাকে, আরও রস নিঃসরণ করে যাতে সে কোনো একটা জায়গায় লেগে থাকতে পারে, এটা গ্লাইডিং চলনে হেল্প করে, এবং এটা চ্যাপ্টা একটা অংশ। তারপর আমরা হাইডার দেহের অ্যাক্টোডার্মিস থেকে তৈরি হয় অ্যাপিডার্মিস, এন্ডোডার্মিস থেকে তৈরি হয় গ্যাস্ট্রোডার্মিস, এটা আমরা জানলাম। আর মাঝখানে যে অংশ এটাকে বলে মেসোগ্লিয়া। আর পুরো ভিতরে যে গহ্বরটা, এটাকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্ট্রন গহ্বর নামে জানে। হাইডার দেহে আমরা কোষগুলোর নাম জানছি, এর দেহের দুইটা অংশ, বাইরেরটা ভিতরের একটা। বাইরের অংশে কোষগুলো হচ্ছে পেশিয়া বৈনী কোষ, গ্রন্থি কোষ, স্নায়ু কোষ, সংবেদী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, নিউরোসাইট কোষ এবং জনন কোষ। আর ভেতর দিকে পেশিয়া বৈনী কোষটা এখানে হয়ে যায় পুষ্টি কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, নিউরোসাইট কোষ, নিউরোসাইট কোষ থাকে না, ইন্টারস্টিশিয়াল কোষ আর গ্রন্থি কোষ। দ্যাটস ইট, এই জিনিসগুলো আমরা এখানে পড়ছি, ঠিক আছে। টুপ করে একটু ছোট্ট করে আমরা একটু মেন বইয়ে চলে যাই, ছোট্ট, বেশিক্ষণ লাগবে না। মেন বই এখন আমি দাগায় শেষ করি নাই, পরে দিয়ে দিব তোমাদেরকে। দেখো কি কি পড়বো, দেখো এখান থেকে যেগুলো জানতে হবে। হাইড্রা হচ্ছে ডিপ্লোবাস্টিক প্রাণী, অর্থাৎ দ্বিভুনস্তরী প্রাণী। আমাদের দুটো দ্বিভুনস্তরী প্রাণী, এটা নিডো একটা টিনোফোরা, এটা তোমাদের আগেই বলছি। আব্রাহাম ট্রেমব্লে পুনরুৎপত্তি ক্ষমতা প্রকাশ করেন এবং ক্যাওলাস লিনিয়াস এর নামকরণ করেন, নাম দেন। হ্যাঁ, সালটাল এত কিছু লাগবে না। এটা কোথা থেকে আসে, হারকিউলিস থেকে আসে, হারকিউলিসের ড্রাগন থেকে আসে, এগুলো দাগানোর প্রয়োজন নাই। তারপর দেখো টোটাল 40 রকমের হাইড্রা আছে পৃথিবীতে 40 রকমের হাইড্রা আছে। বাংলাদেশে 3, এটাকে কেটে 4 বানাও, 3 কেটে 4 বানাও। এবং এগুলো কি কি, বর্ণহীনের মধ্যে হাইড্রা ভিলগেরিস, সবুজের মধ্যে হাইড্রা ভিরিসিমা, ক্লোহাইড্রা ভিরিসিমা, বাদামের মধ্যে হচ্ছে হাইড্রা অলিগেকটিস। পাশাপাশি হাইড্রা গ্যানগেটিকাটাও অ্যাড করে রাখবা তোমরা, এটা তোমার আমি পরে অ্যাড করে দিব, সমস্যা নেই। তারপর হাইড্রা মুক্তজীবী প্রাণী, ফ্রি লিভিং, তাদেরকে অন্য কারো হেল্প তাদের প্রয়োজন পড়ে না, তারা প্যারাসাইট না, তারা মিঠা পানিতে হয়। তারপরে জলজ উদ্ভিদের নিম্ন পৃষ্ঠে সংলগ্ন হয়ে নিম্নমুখী হয়ে ঝুলে থাকে, এটা তোমাদের একটু আগে বলছি। তারপরে এরা মাংসাশী, পানি খেয়ে জীবনযাপন করে, ব্যাপনের মাধ্যমে এরা শ্বসন পোষণ চালায়। এরা মুকুল উদ্গম করতে পারে, দেহকে বিভাজন করতে পারে, এরা যৌন যৌনও করতে পারে, এবং এদের পুনরুৎপত্তি ক্ষমতা অসীম। এগুলো আমরা দেখছি, ওকে। তারপরে হাইডার শ্রেণীবিন্যাস অবশ্যই জানবো। অ্যানিমিলিয়া, নিডারিয়া, হাইড্রোজোয়া, হাইড্রুইডা, হাইডিডি, হাইড্রা, এবং ইয়াতে অনেকগুলো আছে। এবং নিডারিয়া কেন, নিডোসাইট থাকে। নিডারিয়া কারণ হচ্ছে দ্বিভ্রূণস্তরী, এটা একটা বড় কারণ, দ্বিভ্রূণ। তারপরে হচ্ছে সিলেন্ট্রনটা অবিভক্ত, এটা একটা বড় কারণ। পলিপ দশা প্রধান, এককভাবে থাকে, পুনরুৎপত্তি ক্ষমতা প্রচণ্ড, এগুলো হচ্ছে তার কারণ। তারপর দেখো হাইডার দেহ অরীয় প্রতিসম, এটা আমরা আগেই জানি, আবার দাগায় রাখো। অরীয় প্রতিসম 10 থেকে 30 মিলিমিটার লম্বা হয়, 1 মিলিমিটার চওড়া হয়, এটা আমরা জানছি। অরীয় প্রতিসম কি, এর দেহকে মুখ থেকে যে কোনো বরাবর কাটা যায়, এটা আমরা পানি বিভিন্ন চ্যাপ্টারে অলরেডি আমরা জানছি, ঠিক আছে। এর ওরাল এবং অ্যাবোরাল প্রান্ত আছে, ওই ছিদ্রটাই ওরাল ছিদ্র হচ্ছে ওরাল প্রান্ত, আর পাদচাকতিটা হচ্ছে অ্যাবোরাল প্রান্ত, মৌখিক আর বিমৌখিক, ঠিক আছে। তারপরে হাইডার ওরাল অ্যাবোরাল না দাঁড়ালেও চলবে। হাইডার দেহকে 3টা অংশে ভাগ করা যায়, 3টি প্রধান অংশে ভাগ করা যায়, মুখছিদ্র, হাইপোস্টোম, দেহকাণ্ড এবং পাদতল বা পাদচাকতি, একে বেজাল ডিস্কও বলা হয় এটাকে। হাইপোস্টোমের মধ্যে মনে রাখবা মুখ প্রান্ত অবস্থিত, মোচাকার, সংকোচন প্রসারণশীল,
বৃত্তাকার মুখছিদ্র থাকে, খাবার খায় আর দেহ থেকে বেরও করে দেয়, এই জায়গা থেকেই মুখ দিয়ে খায়, এখান থেকেই বের করে। তারপরে হাইপোস্টোমের মধ্যে পরে আছে দেহকাণ্ড, এখানে আছে কোর্সিকা, 6 থেকে 10টি সরু কোর্সিকা তৈরি হয়, এরা সংকোচন পোষণশীল, ছোটো ছোটো টিউমারের মতো নেমোটোসিস ব্যাটারি থাকে, ব্যাটারিতে অনেকগুলা নেমোটোসিস থাকে, ব্যাটারিতে অনেকগুলো কি থাকে, নেমোটোসিস থাকে। কাজ কি, নেমোটোসিসটার কাজ কি, আহার সংগ্রহ, চলন এবং আত্মরক্ষা। মুকুল গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত আহার পায় তখন মুকুল তৈরি হয়, ঠিক আছে, শেষ। গ্রীষ্মকালে পর্যাপ্ত আহার, এটুকু খেলে দাগাবা, আর কিছু দাগাবা না। তারপরে জননাঙ্গের মধ্যে কি পড়বা, হেমন্ত এবং শীতকালে দেহকাণ্ডের উপরের অর্ধাংশে কোন আকার শুক্রাশয়, নিচের অর্ধাংশে এক বা একাধিক গোলাকার ডিম্বাশয় তৈরি হয়, ঠিক আছে। তবে এটা মাথায় রাখবা, এরা উভলিঙ্গ হইলেও এরা কিন্তু কি না, এটা কিন্তু স্বনিষেক করে না, নিজের সাথে নিজে নিষেক করে না। তারপর দেখো পাদশক্তি, পাদশক্তি থেকে কতটুকু দেখাবা, দেহের নিম্ন প্রান্তে অবস্থিত গোল ও চাপা অংশটা হচ্ছে পাদশক্তি, নিম্ন প্রান্তে। এইখান থেকে আঠালো রস ক্ষরণ করে কোনো তলের সাথে আটকায় থাকতে পারে, এটা দেশে বুদবুদ তৈরি করে ভাসতে পারে এবং ক্ষণপথ তৈরি করার মাধ্যমে গ্লাইডিং চলন তৈরি করে। গ্লাইডিং চলন তোমাদের দেখাইছি, এই যে এইভাবে যে চলনটা করে কোনো তলকে আঁকড়ে রেখে। তারপর দেখো এখানে এখানে এইখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে যে অ্যাক্টোরাম আর অ্যান্ডোরাম থাকে, দ্বিস্তরী বা ডিপ্লোবাস্টিক, এগুলো আমরা জানি। এই যে দুটি স্তর থাকে, একটা হচ্ছে অ্যাপিডার্মিস, আর একটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, মাঝখানে থাকে মেজোগ্লিয়া, অকোষী জেলির মতো, ঠিক আছে, অকোষীয় জেলির মতো। ওইখানে কোনো কোষ নাই, মেজোগ্লিয়াতে কোনো কোষ নাই। তবে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন আছে, দুটা গুরুত্বপূর্ণ লাইন আছে, সেটা হচ্ছে না থাকলে আর কিছু লাগবে না। দেখো দেহ প্রাচীরের 3টি অংশ কি কি, অ্যাপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস, মেসোগ্লিয়া, এগুলো আমরা জানি অলরেডি, জানি। এই সেই চিত্র, এগুলো তোমাদের আঁকা লাগবে না, তোমরা খালি পড়বা যে এইটুকু, ভাই এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। কোনখানে কোন কোষ সুপার ডুপার ইম্পর্টেন্ট। কি বলছি বুঝছো, এই জায়গাটা সুপার ডুপার ইম্পর্টেন্ট, কোন জায়গায় কোন কোষ, ঠিক আছে। আর একটা কথা মাথায় রাখবা, মেজোগ্লিয়াতে কোনো কোষ নাই। তো নেক্সট দিন আমরা এখান থেকে পড়বো, এই চিত্র আমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। অবশ্যই ক্লাসটা কেমন লাগলো জানাই দিবা, বায়ো মিশন ফেসবুক গ্রুপে অবশ্যই জানাবা, এটা তোমাদের কাছ থেকে আমি অনুরোধ। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরশুদিন ইনশাল্লাহ। আর শোনো, তোমাদের যদি কোনো কোশ্চেন টোশন থাকে, এই যে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এই যে এখানে যে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম যে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে দেখো এই ক্লাসের ক্যাপশনে টেলিগ্রাম গ্রুপে আছে, ওই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাও, ঠিক আছে। টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, যে কোনো সময় তোমরা প্রশ্ন করে আমার কাছ থেকে উত্তর পাবা।